কি হলো, কত দেরি করবি আর? এই তো হয়ে গেছে, পারফিউমটা লাগানো বাকি। তাড়াতাড়ি কর, সবাই তোর জন্য গাড়িতে ওয়েট করছে। হয়ে গেছে আম্মু, চলো। নতুন আত্মীয়রা সবাই তোর জন্য অপেক্ষায় আছে। এই জন্য তো একটু ফিটফাট হচ্ছি গো আম্মু। চলুন এই ফাঁকে পরিচয়টা দিয়ে নিই। আমি রাশিদুল ইসলাম রিফাত, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। মানে আমার এক বড় ভাই আছে। কিছুদিন আগে আমার বড় ভাইয়ের বিয়ে হলো, কিন্তু আমি আসতে পারিনি আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষার জন্য। তাই পরীক্ষা শেষ করে এসি সবাই মিলে একসাথে আমার ভাই শ্বশুর বাড়ি যাচ্ছি। শুনেছি ওনারা খুব ভালো পরিবার, আর ভাইয়ের নাকি পিচ্চি একটা শালি আছে। আমার আবার পিচ্চি মেয়ে খুব পছন্দ। সবকিছু ঠিকঠাক করে আমরা এবার রওনা দিলাম নিজেদের গাড়িতে। আমি নিজেই গাড়ি চালাতে পছন্দ করি, সেজন্য আজ ড্রাইভারকে ছুটি দিয়ে আমি নিজেই গাড়ি চালাবো। গাড়িতে উঠতে উঠতে ভাবি বলল, আমার একমাত্র দেবরের কি সাজুগুজু হলো? সাজুগুজু আর কই করলাম ভাবি, তোমার তো আর বড় কোনো বোন নেই, থাকলেই করতাম। আহারে ভাইটু আমার, এখন চলো জলদি। চলো। গাড়ি চালানো শুরু করলাম। অনেকদিন পর শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছি। পরিবেশটা খুব ভালো লাগছে আর এনজয়ও করছি। শহরের শেষ প্রান্ত থেকে কিছু মিষ্টি কিনতে গাড়ি থেকে নামলাম। আব্বু আর ভাইয়া মিষ্টি কিনলো, আর আমি সেই পিচ্চি মেয়েটার জন্য কিছু চকলেট নিলাম, আর সাথে বাচ্চাদের আরো কিছু খাবার নিলাম। গাড়িতে উঠতেই আমার হাতে পিচ্চিদের খাবার দেখে সবাই হাসাহাসি শুরু করলো। আমি বোকার মতো লজ্জা পেয়ে মুখ ফুলিয়ে আছি। আবার গাড়ি চালানো শুরু করলাম। এখন আমরা গ্রামের পিচঢালা পথে চলছি। চারিদিকে খুব সুন্দর প্রকৃতি। কিছু সময় পর আমরা পৌঁছে গেলাম ভাবিদের বাসায়। সবাই বাহিরে এলো আমাদের নিতে। আব্বু, ভাইয়া, ভাবি সবাই এক এক করে নামলো। তারপর আমি নামতেই ভাবি বলল, এই যে আমার একমাত্র দেবর, যার জন্য তোমরা অপেক্ষা করছিলে। আমি সবাইকে সালাম দিলাম। আন্টি আঙ্কেল সবাইকে আমাকে আদর করে ঘরে নিয়ে গেল। বাড়িতে ঢুকতে না ঢুকতেই সেই পিচ্চি মেয়েটা হাজির। কি কিউট একটা মেয়ে, কি সুন্দর চুলের স্টাইল, ফেস, গেট আপ সবকিছু মিলিয়ে অপরূপ সুন্দরী। আর এটা নাকি পিচ্চি মেয়ে। তারপর আন্টি আমাদের জন্য নাস্তা নিয়ে এলো। নাস্তা খাচ্ছি আর ভাবিকে বলছি, তোমার এত বড় একটা বোন আছে, আমাকে বলনি কেন? আমি আরো পিচ্চি মেয়ে ভেবে এসব নিলাম। ও বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো বাচ্চামো কমেনি। থাকো একটু, নিজেই বুঝতে পারবে। জ্বালিয়ে মারবে তোমাকে। আর হ্যাঁ, ওর চুল নিয়ে কিছু বলো না যেন, তাহলে আর তোমাকে আস্ত রাখবে না। তাই নাকি? তাহলে তো একটু পরীক্ষা করতেই হয়। নাস্তা করতে করতে ভাবি সেই বোনটা এলো। আচ্ছা, আপনি কে? আগে তো দেখিনি, বলা নেই কিছু নেই, এসে চকলেট দিলেন কেন? ও হ্যাঁ, তাই তো। আপনি কে? আমি রাশেদ, তোমার আপুর একমাত্র দেবর আর তোমার দুলা ভাইয়ের ছোট ভাই। ও আচ্ছা, আপনি সেই মিস্টার লেট মানে অমলেট। আপুর বিয়েতে আসতে পারেননি, তাই এখন এসেছেন, তাই না? তো ম্যাডাম, তোমার নামটা তো জানাই হলো না। আমি জান্নাত, নাম তো আগে শুনেছেন মনে হয়। এসব পচা নাম আমি শুনি না। ও আচ্ছা, তাই নাকি? মেহমান তার উপর প্রথমবার এসেছেন, তাই কিছু বললাম না, না হলে জান্নাত কি করতে পারে বোঝাতাম। শুনলাম তুমি নাকি তোমার চুলের খুব যত্ন নাও। ভাবছি আমি একদিন এই চুলের যত্ন নিব। খবরদার আমার চুল নিয়ে কিছু বলবেন না, তাহলে আপনার খবর আছে। ঢঙ্কি মেয়ে একটা। এই বলে জান্নাতের চুল টেনে হরণ করে চলে আসলাম ভাবির কাছে। আর আমার পেছনে তেড়ে আসছে আমার ভাবির কিউট বোনটা। ভাবির কাছে গেলাম, সাথে সাথে জান্নাতও হাজির। মনে হচ্ছে আমাকে কাছে চিবিয়ে খেয়ে ফেলবে। চোখ মুখ প্রচন্ড রাগ। আপু, তোমার দেবরকে বলে দিও আমার চুলে যেন হাত না দেয়। ইস, কি বাজে চুল। কি বললে শয়তান ছেলে? আপু, তুমি কিছু বলবে না? তোমার বোনটাকে এভাবে বললো আর তুমি চুপ করে হাসছো। বাহ, চমৎকার। এই জন্যই বলে বিয়ের পর মেয়েরা তাদের বোনকে ভুলে যায়। ঠিক আছে, থাক, কিছু বলতে হবে না। দুজনের ঝগড়াঝাড়ি দুজনে সামলাও, আমি কিছু বলতে পারবো না, গেলাম আমি। যাও যাও, তোমার ওই খাটাস মার্কা দেবরকে আমি একাই টাই দিতে পারবো। আমার বান্ধবীদের আসতে বলছি, তারপর বোঝাবো মজা। যে পারার সে একাই পারে, লোকজন খবর দিতে হয় না। তোমার মতো কুমড়ো পটাশকে সাহায্য করতে একা জমবে না, তাই কয়েকজনই লাগবে।
রাশেদকে সাহায্য করা তো সহজ না ম্যাডাম। চ্যালেঞ্জ রইল, তোমার কি বেহাল অবস্থা করব ভাবতেই পারবে না। ঠিক আছে, চ্যালেঞ্জ নিলাম। প্রথম দেখাতেই একচোট ঝগড়া হয়ে গেল জান্নাতের সাথে। সত্যি বলতে প্রথম দেখাতেই খুব ভালো লেগেছে জান্নাতকে। ওর স্টাইলিশ চুল, টানা টানা চোখ, রেগে কথা বলা, লাল হয়ে যাওয়া টসটসে গাল, আর সেই রাঙা ঠোঁট, উফ অসাধারণ। কখনো এতটা সময় নিয়ে কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিনি। জান্নাতের মাঝে অন্যরকম কিছু একটা আছে। ভাবি, বিকেলে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা? তোমাদের এলাকাটা ঘুরে দেখতাম। তোমার ভাই কি আমাকে যেতে দিবে? দেখো না, সারাদিন আমাকে চোখের আড়ালে যেতে দেয় না, আবার আমাকে ঘুরতে যেতে দিবে? আহ, কি ভালোবাসা। থাক, তোমার আর গিয়ে কাজ নেই। এত চিন্তা কিসের? তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব, টেনশন করো না। তাহলে তো আর চিন্তা নেই, দুপুরে খেয়ে তারপর বের হব। জান্নাতের দুষ্টু হাসি দেখে বুঝতে পারলাম হয়তো আমাকে টাইট দেওয়ার জন্য কোনো ফোন দিয়ে এটেছে। ও ম্যাডাম, শোনো না। উফ, সারাক্ষণ মেয়েদের পেছনে কি? তুমি ছাড়া কিছু ভালো লাগে না, তাই তোমার কাছে আসি গো। কখন ঘুরতে যাবে? সেটা তো বিকালে, এখন কি? কখন যে বিকেল হবে এত তারা কিসের? তুমি বুঝবা না গো। বুঝলি বুঝপাতা, না বুঝলি তেজপাতা। বাপরে, তুমি তো দেখি ভালোই কথা বলতে জানো। এমন করে কি বিএফ কে পটিয়েছিল নাকি? এসব নেই আমার, আমি ভালো মেয়ে। তোমার জিএফ কয়টা গো? ওসব আমার ভালো লাগে না, আমি ভদ্র একটা ছেলে। উফ, কতটা ভদ্র তা তো দেখলেই বোঝা যায়। যত সব খাটাস মার্কা ছিল। ওই একদম চুল ছিঁড়ে ফেলবো, কিন্তু বেশি সাহস হয়ে গেছে তাই না? সাহস কথাটা তা তো পরেই টের পাবে। এখন যাও তো, আমি গোসল করব। সোজা চলে এলাম আম্মুর কাছে। কিরে, আজ হঠাৎ আমর কোলে? ব্যাপার কি? কই কিছু না তো। বুঝি তো, টাকা লাগবে? আরে বাবা না। তো কি শুনি? না এমনি, মানে এখানে থাকবা কয়দিন? কাল সকালে চলে যাব। কেন? নতুন আত্মীয়, একদিন থাকলে মানুষ কি বলবে? 2-4 দিন থেকে যাও না। ওরে বাবা রে, আচ্ছা দেখা যাবে পরে। এখন চল, আন্টি খাবার দিবে। ওকে চলো। তারপর সবাই মিলে একসাথে খাবার খেলাম, হাসি ঠাট্টা, খুব মজা হলো। ভাইয়া তো বউ নিয়েই বিজি, শালা বউ পাগলা। আমিও একদিন বিয়ে করব, তারপর দেখাবো। অপেক্ষায় আছি কখন বিকেল হবে। কিছু সময় পর দেখি 3টা মেয়ে আসলো। জান্নাতের কথায় বুঝলাম ওরা বান্ধবী, যাদের দাওয়াত দিয়ে এনেছে আমাকে শায়েস্তা করার জন্য। আমাকে দেখিয়ে কি জানি বলা বলি করতে লাগলো। তবে তার বান্ধবীগুলো খুব কিউট। কাকে রেখে কাকে দেখবো বুঝতে পারছি না। বিকেল 4টার সময় ভাবির কিউট বোন জান্নাত এসে ডাকতে শুরু করলো। চলো, ঘুরতে যাবা না? চলো, একটু রেডি হয়ে আসি। তাড়াতাড়ি করো। আমি জলদি রেডি হয়ে সানগ্লাস আর গাড়ির চাবি নিয়ে বের হলাম। গাড়ির পেছনে 3 জন বান্ধবীরা বসলো, সামনে জান্নাত, আমি তো ড্রাইভার হয়ে আছি। আমরা সবাই গ্রামের পথ দিয়ে বেশ দূরে চলে এলাম। নদীর ধারে বিরাট একটা বট গাছের নিচে এসে গাড়ি থামালাম। আশেপাশে কিছু ফুচকা আর চটপটির দোকান, সবাই মিলে বসলাম ওখানে। সবার কথা আর চাউনিতে এক প্রকার যুদ্ধের সংকেত পাচ্ছি। না জানি আজ কি আছে আমার কপালে। 10 মিনিট পর ফুচকা এলো, সবাই খাওয়া শুরু করলো। আমিও একটা ফুচকা নিয়ে মুখে দিতেই চুপ হয়ে গেলাম। কিছু সময় যেতে আমার চোখ মুখ লাল টকটকে হয়ে গেল, ঘামে আমার শরীর ভিজে যাচ্ছে। জান্নাত ও ওর বান্ধবীরা হাসি দিয়ে তাদের জয়ের খুব খুশি প্রকাশ করছে। আমার ফুচকা বেশি করে ঝাল মিশিয়ে দিয়েছে। আমি কি করব বুঝতে পারছি না, চোখ দিয়ে পানি পড়ছে। আমি জোরে চিল্লিয়ে পানির জন্য ছুট লাগালাম ফুচকার দোকানে। ওরা সবাই মিলে হাসাহাসি করছে, সাথে আশেপাশের সবাই। কিন্তু পানি খেয়েও আমার ঝাল মিটছে না, তাই গাড়ি কাছে চলে এলাম। সবাই এলো আমার কাছে। আহারে, রাশেদ স্যারের বুঝি খুব ঝাল লেগেছে, বেচারা। আমি কিছু না বলে চুপ করে আছি। হঠাৎ 4 জন মিলে আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। মিস্টার রাশেদ, পুকুর থেকে একটু ডুব দিয়ে আসো, সব ঝাল কমে যাবে। ওরা সাকসেস ওদের যুদ্ধে। আমার অবস্থা তখন নাজেহাল, কাদা পানিতে ভিজে। আমার ঝাল তো আছেই। ওরা সবাই খুব মজা নিল। আমি কোনো রকম উঠে এলাম উপরে। লজ্জায় ওদের দিকে তাকাতে পারলাম না, মাথা নিচু করেই বললাম, ইট মারলে পাটকেল খেতেই হবে।
তারপর বাসায় চলে এলাম। গাড়ি থেকে নামতেই বাড়ির সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। জানতাম এমন কিছু একটা হবেই। এত যত্ন করে নিয়ে গেল আমার বোনটা, আর কি হাল করে নিয়ে এলো। কোনো রকম ওয়াশরুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর আয়নার সামনে গিয়ে দেখি মুখ লাল হয়ে আছে। ভাবি ফ্রিজ থেকে দই এনে দিল, খেয়ে অনেকটা শান্তি পেলাম। জান্নাতকে আমি ছাড়বো না, ওর কি হাল করবো তা ও জানে না। এখন কিছু বলবো না। হঠাৎ আমার রুমে দরজার সামনে জান্নাত হাজির। ভেতরে আসতে পারি? হাতের ইশারা করে আসতে বললাম। মিস্টার রাশিদ, তা এখন কেমন বোধ হচ্ছে? প্রেম প্রেম বোধ হচ্ছে। মানে কি? কিছু না, ঝালের প্রেমে পড়েছি। আরো খাবে? না, আবার খাওয়াবো। আমি দরজা আটকে দিয়ে জান্নাতের চুলের ভেতরে হাত দিয়ে জড়িয়ে ধরলাম। তারপর ওর গোলাপ পাপড়ির মতো ঠোঁটগুলো আমার ঠোঁট দিয়ে দখল করে চোখ বন্ধ করে লিপ কিস করতে শুরু করলাম। জান্নাত আমাকে ছাড়ার ব্যর্থ চেষ্টা করছে। কিছু সময় পর জান্নাত সেই জোরটুকু আর থাকলো না, নিস্তেজ হয়ে গিয়েছে। বেশ কিছু সময় পর জান্নাতকে ছাড়লাম। জান্নাত বিছানায় বসে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। জান্নাত মনে হয় কল্পনাও করতে পারেনি যে আমি এমন কিছু একটা করব। তুমি এটা কি করলে? কেন, ঝাল খাওয়ালে তো তাই মিষ্টিটা পাওনা ছিল, সেটা আদায় করে নিলাম। আর কি? কুত্তা, হারামি, শয়তান, লুচ্চা ছেলে, তোমাকে ছাড়বো না বলে দিলাম। আমি আবার ওকে জড়িয়ে ধরে পড়লাম। ছাড়তে কে বলে, ধরে রাখো। ছাড়ো আমাকে, এই সৌদা আমি তুলবই। আমি তো রেডি হয়ে আছি ম্যাডাম। ঠোঁট মুছতে মুছতে জান্নাত রুম থেকে বের হয়ে গেল। আমি বিছানায় শুয়ে একটু রিল্যাক্স করছি। প্রতিশোধের আগুন কিছুটা নেভাতে পেরেছি। এখন সারা রাত আমাকে নিয়ে ভাববে মেয়েটা। কিছুক্ষণ পর ভাবি রুমে এসে জিজ্ঞেস করলো, রাশেদ, কি অবস্থা এখন? ঠিক আছো তো? ভাবি, একটু আগে একটা বড় মিষ্টি খেলাম, আর ঝাল লাগছে না। কি মিষ্টি খেলে? খেয়েছি, দুনিয়ার সবচেয়ে ভালো মিষ্টি। কি জানি বাবা, তোমার কথাবার্তার আগামাথা খুঁজে পাই না। হা হা হা। তোমার বোন কই? সাবধানে থাকতে বলো। তুমি সাবধানে থেকে ওর থেকে, না হলে আবার কি করবে কে জানে। কিন্তু তুমি কিছু মনে করো না, ও তো এখনো ছোট। ধুর, কি যে বলো ভাবি, আমি কিছু মনে করিনি। গিয়ে দেখো তোমার বোন কি করে। আচ্ছা থাকো তুমি, আমি দেখছি। আমার পিচ্ছি বোনটা কি করে? কথা বলবে না আমার সাথে। কেন, কি হলো? তোমার দেবর একটা পচা, ওর সাথে কথা বলবো না আমি। ও কি করলো? তুই তো ওর নাজেহাল অবস্থা করলি। কি করেছে জানো? কি করেছে? না থাক, কিছু না, ওকে আমি ছাড়বো না। ভাবি রুম থেকে বের হতেই আমি জান্নাতের রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। কি ম্যাডাম, খুব রাগ হচ্ছে নাকি? চুপ, কোনো কথা বলবে না আমার সাথে। আহা গো, রাগে শরীর জ্বলছে, দাঁত কটমট করছে। আমাকে খুব মারতে ইচ্ছে করছে, তাই না? এমনটা যদি হয় তবে তুমি আমার প্রেমে পড়ে গেছো কিন্তু। যাও তো, যত সব। সত্যি, খুব বেশি রাগ প্রেমের পূর্ব লক্ষণ। প্রচুর লক্ষণ। জান্নাত কারো প্রেমে পড়বে না। সেটা তো কয়দিন পরেই বোঝা যাবে। তোমার মতো খাটাস মার্কা ছেলের প্রেমে পড়বো আমি? কোনো দিনই না। প্রেম তো দুদিনেই হয়, ভালোবাসা সারা জীবনের। যাক, তোমার বুদ্ধি আছে, এটা ভালো একটা গুণ। তুমি আমাকে সারা জীবন ভালোবাসতে চাও, শুনে ভালো লাগলো জান্নাত ম্যাডাম। ওরে শয়তান ছেলে, ভাগো এখান থেকে এক্ষুনি। আরে যাচ্ছি, এত রাগের কি আছে শুনি? না গেলে কিন্তু আপু ভাইয়াকে ডেকে বকা খাওয়াবো। তাই নাকি? তাহলে তো যাবই না। ডাকো ভাই ভাবিকে, দেখি কি বলো আমাকে। আপু ভাইয়া। ডাকো। কি রে, ডাকছিস কেন? জান্নাত কিছু বলার আগে আমি ব্রেঞ্চে বসে এমন একটা ভাব করলাম যেন খুব ব্যথা পেয়েছে। উফ ভাবি, প্লিজ আমাকে ধরে ওঠাও। ও মা গো। আরে আবার কি হয়েছে তোর? আর বলো না, তোমার এই ডাইনি বোনটা আমাকে আবার। থাক, বলতে হবে না, বুঝছি। ওই পিচ্ছি শয়তান, কি পেয়েছিস আমার আদরের দেবরটাকে? একের পর এক মেরেই যাচ্ছিস। একটা মাইর দিব যদি আবার রাশিদকে কিছু করিস। আপু বিশ্বাস করো, আমি কিছুই করিনি তোমার ওই শয়তান দেবরকে। ও এমনি বলছে। চুপ, একটা কথা বলবি না আর। দেখ তো কিভাবে পড়ে ব্যথা পেয়েছে। আমি আরো তোমাকে ডাকছি ওর নামে। থাক, হয়েছে। আর যদি ওর পিছনে লেগেছিস তাহলে তোর খবর আছে। রাশেদ, আসো আমার সাথে। চলো ভাবি, তোমার এই দরজাল বোন আমাকে মেরে ফেলবে। আমি জান্নাতের দিকে
শয়তানি হাসি দিয়ে চোখ মারলাম। আর জান্নাতও আমাকে হাতের ইশারায় বোঝালো আমাকে গলা টিপে মারবে। ভাবির সাথে রুম থেকে বের হয়ে ওনার ভাইয়ের রুমে পাঠিয়ে আবার দৌড়ে এলাম জান্নাতের রুমে। আমি পেছন থেকে চাঁদকে জড়িয়ে ধরে কানের কাছে আস্তে আস্তে করে বললাম, এই ডাইনি মেয়ে, তোমার ঘুম আমি হারাম করবই। তারপর জান্নাতকে ঘুরিয়ে ওর গোলাপি ঠোঁটের শার্টটা আবার নিলাম। তারপর জান্নাতকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে চলে এলাম ভাবির কাছে। ভাবি, একটা কথা বলবো? বলো। কাল সকালে বাড়ি যাব তো। কে কে যাবে? কেন? আমাদের সাথে শুধু জান্নাত যাবে, ও থাকবে কিছুদিন। কি বললে? সত্যি? কেন? না গো, এমনি, ভালোই হবে। এবার খাবার টেবিলে চলো। মেঘনা চাইতে বৃষ্টির খবরটা পেয়ে আনন্দে আমার যায় যায় অবস্থা। এবার ভালো করে টাইট দিতে পারবো জান্নাতকে। খাবার টেবিলে বসতেই জান্নাত আমার বিপরীতে বসলো, আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ মাখো মাখো ব্যাপারটা। আজকে দুটো কিসেই জান্নাতের ঘুম হারাম হবে। খাবার শেষ করে রুমে গেলাম ঘুমানোর জন্য। দরজা আটকানোর প্রয়োজন মনে করলাম না। রাত তখন 12টার কাছাকাছি হবে। সবার ঘুমের বিভোর। হঠাৎ দরজার কারো আসার টের পেলাম। তারপর পা টিপে টিপে আমার রুমে এসে প্রবেশ করলো। হঠাৎ একটা টর্চ জ্বালিয়ে আমার চোখে ধরলো, যার কারণে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। কোনো কথা না বলে এক জগ পানি ঢেলে দিল আমার উপর। তারপর আমি লাফিয়ে উঠলাম আচমকা পানি লাগাতে। এরপর একটু হকচকিয়ে গেলাম, সাথে সাথে চিল্লিয়ে উঠলাম। কিছু সময় পর ভাবি আর জান্নাত এলো। কি হলো? এত রাতে কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? এমনটা কে করলো এটা নিয়ে চিন্তিত আমি আর ভাবি দুজনেই বুঝলাম কাজটা আর কেউ না, এই ডাইনি জান্নাতই করেছে। আমি শুধু বললাম এর শোধ আমি নিব। তারপর অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। রাতটুকু শুধু প্ল্যান করতে করতে কাটালো। সকালে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আজ জান্নাতকে সাজুগুজু দেখে মনেও চাচ্ছিল বউ বলে জড়িয়ে ধরি। খুব সুন্দর লাগছে। সাদা জামা, তার উপর লাল লিপস্টিক ঠোঁটের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। সাথে কাজল কালো চোখ, একদম কিলার লুক। গাড়ি চালাবো না লুকিং গ্লাসে ওকে দেখবো বুঝতে পারছি না। অনেক মায়া বাধা পেরিয়ে বাড়িতে এলাম। বাড়িতে এসেই আমি বেরিয়ে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। দুপুরে পর বাসায় ফিরে দেখি ডাইনিটা আমার রুমে গিয়ে আমার ডায়েরি, টেবিল, আমার সাজানো সবকিছু খুঁটে খুঁটে দেখছে। এই ডাইনি আমার রুমে কি? কই কিছু না তো। তাহলে এখানে কি করছো শুনি? অনুমতি ছাড়া কারোর পার্সোনাল জিনিস দেখতে নেই, এটা জানো না? উফ, কি তার পার্সোনাল জিনিস, তার আবার অনুমতি? যত সব। বেশি কথা বললে সব ভেঙে চুরে চলে যাবো। আচ্ছা তাই নাকি? এখন কিন্তু তুমি তোমার বাসায় নেই, আমার বাসায় আছো, তাই আমার কথা মতোই তোমাকে চলতে হবে। জান্নাত আমার কথা শুনলে চুপ হয়ে গেল। কি যেন ভাবছে সে, মনে হয় ভয় পেয়ে গেছে। আর আমি ওই ভয়টা কাজে লাগাবো জান্নাতকে টাইট দিতে। শোনো ডাইনি রাক্ষসী দজ্জাল মেয়ে, দুদিন আমাকে তোমার বাসায় অনেক জ্বালিয়েছ। এবার বুঝবে রাশেদকে কাদা পানিতে চোবানো, ঝাল খাওয়ানো আর রাতে পানি ঢালার পরিণাম কতটা ভয়ানক হয়। কি করবে তুমি? সময় হলেই বুঝবে সুন্দরী। আন্টিকে সব সত্যি বললে তোমাকে পেটাবে, তখন বুঝবে। যাও না বলে দেখি কি করতে পারো। এখন একটা কাজ করার বাকি আছে। কি কাজ? আমাদের বাসায় এলে, কিন্তু তোমাকে তো অভিনন্দন জানানো হয়নি। আচ্ছা চোখ বন্ধ করো। কেন? আরে করো না। আচ্ছা করলাম। মা। ওই শয়তান ছেলে আবার। আর যখন মন চাইবে তখনই দেব। আমি বাড়ি চলে যাব এখনই। ইস, বললেই হলো নাকি? আপুকে বলবো আমি থাকবো না। ওকে, আমিও দেখব কি করে যাও আমার রুম থেকে। আপু আপু। কিছু সময় পর ভাবি রুমে এলো। এই কি হয়েছে আবার তোর? আরে ভাবলি, কি পাগলি বোন তোমার, দেখো। কি হয়েছে আবার? আমি যদি বিকেলে ওকে ঘুরতে না নিয়ে যাই তাহলে নাকি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাবে। ওরে বাবা, তাই নাকি? না না আপু শোনো। থাক, তুই আর কিছু বলতে হবে না। রাশেদ তোকে নিয়ে ঘুরতে যাবে। এবার খুশি তো? এই বলে ভাবি চলে গেল। আমি জান্নাতের দিকে তাকে হাসি দিলাম। ওই শয়তান ছেলে আবার মিথ্যা কথা বলে আপুর কাছে আমাকে বকা খাওয়ালে। আর যাওয়ার পারমিশন তো নিয়ে নিলাম। তোমার সাথে আমি যাব না। তুমি অনেক পচা,
কিছু হলে শুধু আমাকে ওইটা দাও, আমার কেমন জানি লাগে। কি দেই? আর কেমন লাগে তোমার? জানি না। তার মানে প্রেমের কড়ি ফুটতে শুরু করছে? ইস না, তবে কি শুনি? কিছু না। জানাতে একটু মুচকি হাসি দিয়ে আমাকে ওর বড় নখের চিমটি দিয়ে দৌড়ে চলে গেল। আমি আমার বিছানায় ধপাস করে শুয়ে হাত পা ছোড়াছুড়ি করছি। তার মানে জান্নাত আমাকে একটু একটু ফিল করছে। প্রথম প্রেমে পড়লে যা হয় আমিও তেমন করছি। রাশেদ, তোর এখন প্রেমের সময় শুরু হয়েছে, সাবধানে থাকিস। চলে গেলাম ওয়াশরুমে গোসল করতে। গোসল করে ভালো মতো পারফিউম লাগিয়ে টেবিলে বসতেই ভাবি এলো। খেতে বসেছো তাও আবার পারফিউম লাগিয়ে? হায় রে, আর কত কি দেখবো এ জামানায়। আমাদের জামানায় বাবা এসব ছিল না। আহ, কি বটিস মহিলা রে। ছিল না তো কি হয়েছে, এখন তো আছে। আর এখন তো আমার ইয়ের সময়। ইয়ের সময় মানে? না না, কিছু না। আপু, রাশেদ ভাইয়ের বুড়ো বয়সে বিমরতি হয়েছে। এই ডাইনি মেয়ে, আমি বুড়ি হব কেন? তুমি একটা বুড়ি, তোমার মাথার চুল দেখছো সব পেকে গেছে। ইস, আমার মতো এমন কালো চুল কার আছে দেখাও তো। তোমার বইয়ের মাথায় টাক হবে, টাক। দেখা যাবে। দেখো ঢং। খাবার খেতে খেতে জান্নাতের দিকে বারবার তাকাচ্ছি আর চোখ মারছি। আর জান্নাতও ঘুষি দেখিয়ে আমাকে জবাব দিচ্ছে। খাওয়া শেষ করে জান্নাতকে বললাম, রেডি হও, একটু পর ঘুরতে যাব। পারবো না। মারবো কিন্তু। তোমার সাথে যাবো না, যাবো না, যাবো না। তুমি কি সত্যি যাবে না? বললাম তো না। আমার মনটা খারাপ হয়ে গেল। মুখ ভার করে বললাম, আচ্ছা ঠিক আছে, যেতে হবে না, থাকো তুমি। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। এখন কেন জানি সত্যি মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর জান্নাত এসে আমার দরজার কাছে লুকিয়ে দাঁড়ালো, কিন্তু ওর ওড়নাটা দেখা যাচ্ছে। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় এলো। মিথ্যে ফোনের নাম করে কথা বলা শুরু করলাম। হ্যালো সিমি, কেমন আছো? আমি ভালো নেই, তোমায় অনেক মিস করছি। চলো না বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব। ওকে, তাহলে রেডি হও, আমি আসছি তোমাকে নিয়ে। তে কেমন? বাই। এটা বলে খুশি হয়ে নাচতে লাগলাম। যা ছিল সবটাই জান্নাতকে জ্বালানোর জন্য। আমি টি শার্ট খুলে শার্ট পরলাম। রেডি হতে হতে হঠাৎ ভাবি এসে মাথায় চাটি মারলো। ভাবি, কি হলো, মারছো কেন? কি করলাম আমি? তুমি নাকি জান্নাতকে বলেছো ওকে নিয়ে ঘুরতে যাবা না? আমি কখন এসব বললাম? আপু, রাশেদ ভাইয়া আমাকে একদম সহ্য করতে পারে না, সবসময় এড়িয়ে চলে। তুমি জান্নাতকে নিয়ে ঘুরতে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আমি সাকসেস। দুষ্টু বুদ্ধিতে কাজ হয়েছে। জান্নাত যে আমাকে পছন্দ করে সেটা ক্লিয়ার। একটু পর জান্নাত সুন্দর করে সাজুগুজু করে এলো। মায়াবী চেহারা আরো বেশি মায়াবী লাগছিল। আল্লাহ যে তাকে কোন মাটি দিয়ে বানিয়েছে তিনিই ভালো জানেন। সুবহানাল্লাহ। বের হবার সময় আম্মু 2000 টাকা দিল আমাকে। জান্নাত যা খেতে চায় আমি যেন তাকে তাই খাওয়াই। জান্নাত গাড়ির কাছে গিয়ে বললাম পেছনে বসতে। সে আমার দিকে রাক্ষসের মতো তাকিয়ে জোরে চিমটি দিয়ে বলল, এত কিছু করলাম কি পেছনে বসার জন্য? পেছনে বসো, আমার পাশে বসতে হবে না। আমার ইচ্ছা আমি সামনে বসবো, তোমার কি? যাও, আগে পেছনে যাও। আপু, আরে আসো আসো, পেছনে কেন বসবে? সামনে কত জায়গা। ভিতর ডিম একটা। কতটা ভীতু তা তো আজ আরো জানবো। জান্নাত কাউকে ভয় পায় না, কিবা করবে তুমি? চলো দেখা যাক ভিতর ডিম। জান্নাতকে সামনের সিটে বসিয়ে গাড়ি চালানো শুরু করলাম। একটু পর পর জান্নাতকে দেখছি, কি অপরূপ সুন্দরী একটা মেয়ে। গাড়ির জানালা খোলা থাকায় বাতাসে আরো কালো রেশমি চুলগুলো উঠছে এলোমেলো হয়ে। হঠাৎ গাড়ি ব্রেক করলাম। কি হলো, গাড়ি থামালে কেন? তোমার সমস্যা কি বলো তো? আমাকে কি ঠিক মতো গাড়ি চালাতে দিবে না নাকি? আমি আবার কি করলাম শুনি? তোমার এই উড়ন্ত চুলের জন্য আমার গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। আমি কি কিছু বুঝি না? ওসব পটানোর চেষ্টা করে লাভ নেই। পটাবো কেন? তুমি তো পটে বসে আছো। ওলে বাবালে, তাই নাকি? সেটাই তো প্রমাণ করলে আজ। কিভাবে শুনি? কোন সিমির কথা শুনে ভাবিকে ডেকে আনলে কেন তখন? ও ওয়েট ওয়েট, ভুলেই গিয়েছিলাম। এই সিমিটাকে সত্যি করে বলো। হবে কেউ একজন। আমি জানতে চাইছি, সত্যিটা বলো। তুমি কি সিমিকে ভালোবাসো? তাতে তোমার কি? তুমি তো আর পড়বে না এই রাশেদের কথায়, তাই না?
তুমি না বললে আমি এখনই গাড়ি থেকে নেমে বাড়ি চলে যাব। আরে এই সিমিটাকে আমি নিজেও জানি না, তোমাকে রাগানোর জন্য তখন সিমি নামটা ধরে বলছিলাম। কি? আমাকে বোকা বানানো? এত বড় সাহস! আমি যাব না তোমার সাথে। জান্নাত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আমি ওর সামনে গিয়ে বললাম, এই যে ম্যাডাম, এত রাখছেন কেন শুনি? আমি তো বলেছিলেন যাবেন না আমার সাথে। সিমির কথা শুনে আবার ভাবিকে ডেকে আনলেন কেন? আমি বললাম বলে কি অন্য কারোর সাথে যেতে হবে? আজব তো, অন্য কেউ নেই। থাক, আমাকে বোঝাতে হবে না। আজ হয়তো আমি ছিলাম, নাহলে ঠিকই অন্য কারোর সাথে যেতে তুমি। সব সময় উল্টো বুঝো কেন? মেয়েদের স্বভাবই এমন। ঠিকই বুঝি, যাও সিমির সাথে যাও। একটা সুন্দরী রাগী মেয়েকে জ্বালানোর জন্য এতটুকু করছি, এই জন্য জানতে পারলাম সে আমাকে কতটা ভালোবাসে। একটুকু ভালোবাসি না তোমাকে, তুমি খুব পচা। জান্নাত আমার দিকে মুখটা মলিন করে তাকালো। আমি আবার ওর প্রেমে পড়ে গেলাম। এই শয়তান মেয়ে এভাবে আমার দিকে তাকাবে না। আমি তোমাকে আজ টাইট দিতে এনেছি, এমন করে তাকালে আর টাইট দিতে পারবো না। এই কথা শুনে জান্নাত হেসে দিল, মন খোলা হাসি দিয়ে এক পলকে তাকিয়ে আছে। জান্নাত গাড়ি থেকে গিয়ে বসলো। শোনো, একটা কথা বলবো? বলো। এখন তো আমি একা, তুমি আমার কি করতে ক্ষতি করতে চাও শুনি? কি আর করব? আচ্ছা, তোমার যা ইচ্ছা করতে পারো। জান্নাত, তোমার ক্ষতি করার ইচ্ছা থাকলে বাসায় করতে পারি, বাহিরে করব কেন? আসলে তোমার সাথে খুনসুটি করতে খুব ভালো লাগে। জানো, তুমি যেদিন আমার নাজেহাল অবস্থা করছিলে সেদিন সারাত খুব হেসেছি তোমার পাগলামির জন্য। কিন্তু তুমি কি জানো, তুমি যেদিন আমাকে ওইটা দিলে সারাত আমি ঘুমাতে পারিনি। প্রথমে একটা ছেলে আমাকে এভাবে কিস করলো, তাও আবার আমার রুমে এসে। কেমন লেগেছিল তখন? বলে হয়তো বোঝাতে পারবো না, তবে কিছু একটা হয়েছিল। কি হয়েছিল বলো না। জান্নাত আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎই আমার কলার টেনে ওর ঠোঁটের কাছ আমার ঠোঁট চেপে ধরে চোখ বন্ধ করে আছে। আমিও অবাক হয়ে চোখ বন্ধ করে ওর ঠোঁটের ভালোবাসার রেখা খুঁজতে ব্যস্ত হয়ে গেলাম। বেশ কিছু সময় পর, তোমার এখন যেমন মনে হচ্ছে আমারও ঠিক এমনটাই হয়েছিল। এরকম করলে কিন্তু আজই বিয়ে করে ফেলবো। আমারও তো শখ নেই তোমার বাড়িতে এসে সংসার করার। এক বাড়িতে দুই বোনের সংসার হলে সমস্যা হবে। মানে কিসের সমস্যা শুনি? সবাই বলে কচু হবে। খাও গে তুমি, আমি বিয়ে করব না তোমাকে। তাহলে আমাকে এভাবে কিস করলে কেন? পাওনা মেটালাম। ওরে হারামি মেয়ে, আজ তোমাকে ছাড়বো না। এখানেই থাকবে নাকি আমাকে একটু ঘোরাবে তোমাদের এলাকা? ওকে ওকে চলো। জান্নাত জানালায় তাকিয়ে মুচকি হাসছে। আমি গাড়ি নিয়ে চলে এলাম একটা রেস্টুরেন্টে। ভেতরে গিয়ে ছোট্ট একটা টেবিলে বসলাম। আশেপাশে তেমন কেউ নেই, নিরিবিলি। আমি ফোন বের করে জান্নাতের কিছু ছবি তুললাম, তারপর ওর পছন্দ মতো কিছু অর্ডার করলাম। তারপর দুজনে খেয়ে বাহিরে এলাম। ওর জন্য কিছু গিফট কিনে ওকে দিলাম। একটা গোলাপি লিপস্টিক কিনে ওকে কানে কানে পরলাম। এটা রাতে নিব। এটা শুনে আমাকে একটা চিমটি দিল জান্নাত। অনেক মজা করলাম দুজনে, হাসি ঠাট্টা খুনসুটি আর চিমটি কিস খেতে খেতে আমার শরীরটা ব্যথা হয়ে গেছে। একটু পর ভাবির ফোন এলো। কি গো দেবর আমার, কোথায় তোমরা? এই তো ভাবি, মার্কেটে আছি। আমার বোনটা কই? ওকে একটু দাও। আপু বলো। কি রে, কি করছিস তোরা? তোমার দেবতার গার্লফ্রেন্ডের জন্য কি কি গিফট কিনবে তাই আমাকে নিয়ে মার্কেট এলো। বাদর ছেলে একটা। ভালো তো, আসবি কখন তোরা? এই তো হয়ে গেছে, এখনই আসবো। আচ্ছা, সাবধানে আসিস। ওই আমি আমার জিএফ এর জন্য কিনলাম এইগুলো। তুমি জানো কার জন্য, আমি কি করে বলবো? বাসায় চলো, তারপর বোঝাবো। তারপর দুজনে গাড়িতে গিয়ে বসলাম। জান্নাত আমার দিকে তাকিয়ে আছে। কি দেখছো এইভাবে? কিছু না। প্রেমে পড়লে এমন করেই দেখে সবাই। বয়ে গেছে আমার। কিছু সময় পর বাসায় এলাম। গাড়ি থেকে নামার আগে জান্নাত আমাকে জড়িয়ে ধরে বলল, রাশিদ সবসময় পাশে থাকবে আমার। এই পাগলি, ভালোবাসা মানুষকে কেউ ছেড়ে যায় নাকি? আমি সব সময় তোমার পাশে থাকবো। জানো, আজ তোমার সাথে কাটানো এই সময়টা আমার খুব ভালো লেগেছে। খুব আনন্দে ছিলাম। একটা অজানা ভালো লাগা ছিল পুরো সময়টাতে। জানি না কি আছে তোমার মাঝে, সত্যি পাগল করে দিয়েছো আমাকে। আমি বাসায় গেলে তোমাকে ছাড়া কি করে থাকবো জানি না। এভাবে বলছো কেন? আমি শুধু একা মিস করব নাকি? আমিও তো তোমাকে অনেক মিস করব।
আমি কাছে না থাকলে অন্য কারোর সাথে ঘুরতে যাবে না তো? ধুর, কি বলো এসব? রাশেদ শুধু জান্নাতেরই থাকবে, আর কারো না। জান্নাতের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার আমাকে ছাড়ো, কেউ দেখলে কি ভাববে দেখেছো? আগে একটা পাপ্পি দাও, তারপর ছাড়বো। পারবো না, তোমার ওই পচা ছোটে পাপ্পি দিব না। জান্নাত রাগ করে চলে গেল। আমি হাসছি। রাতে খাওয়ার পর জান্নাতের রুমের সামনে যেতেই ধপাস করে দরজাটা বন্ধ করে দিল। পাগলি এখনো রেগে আছে। আমি জান্নাতের জানালার কাছে গিয়ে পড়লাম, জান্নাত রাগ করো না প্লিজ, এমনি মজা করে বলছিলাম, তখন দরজাটা খুলো প্লিজ। জান্নাত এবারও জানালাটা আটকে দিল। কিছু সময় ডাকাডাকি করে কাজ হলো না। মন খারাপ করে চলে এলাম। কেন যে ওটা করতে গেলাম? একটা পাপ্পি দিলে কি এমন হতো? ও নিজ থেকেই তো চাইলো, তবুও দিলাম না। ভুল করে ফেলছি। মেয়েটাকে কষ্ট পেলে কাল যে করে হোক ওর রাগ ভাঙাতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ করে কোমল হাতের ছোঁয়া পেয়ে ধরফড়িয়ে উঠলাম। মোবাইল আলোটা জ্বালাতেই অবাক হয়ে দেখলাম, জান্নাত তুমি আমার রুমে এত রাতে? চুপ, একটা কথা বলবে না। কেউ দেখলে ফেললে বিপদ হবে তো। দেখলে আমি চিৎকার করে বলবো তুমি জোর করে আমাকে ধরে নিয়ে আসছো। মানে কি এসবের? আমি তো কিছু করিনি। এসব কি বলছো? কোথায় আমি তোমায় টাইট দিব? তা না, উল্টো তুমি আমাকে টাইট দিচ্ছ। চুপ করতে বলেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে। আবছা আলোয় জান্নাতের মুখটা খুব মায়াবী লাগছিল। আমি হাত দিয়ে ওর চুলগুলো সরিয়ে দিলাম। ওর চোখে চোখ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাত এক টান দিয়ে আমার বুকের উপর চলে এলো। জড়িয়ে ধরে আরেকজনকে হার্টবিট শুনছি। এই অনুভূতিটা সত্যি সবকিছু থেকে আলাদা। জান্নাত একটু পর আমার বুকে একটা কিস করলো, তারপর কানের কাছে এসে বলল, রাশিদ, আজ আমি তোমার হতে চাই। আমি জান্নাতের কপালে চুমু দিলাম। তোমাকে তো অনেক আগেই আমার করে নিয়েছি, কিন্তু অধিকারটা পাবে বিয়ের পর, এর আগে নয়। আমি এত কিছু বুঝি না, আজ আমি তোমার সাথে মিশে যেতে চাই। জান্নাত পাগলামো করো না, বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাই না। এই বলে জান্নাত আমাকে জড়িয়ে ধরে লিপ কিস করতে লাগলো। আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, এখন রুমে যাও, কেউ দেখলে খারাপ ভাববে। জান্নাত আমার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর। রাশিদ, আমি আজ তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। একটা মেয়েকে রাতের আধারে পেয়ে তার কোনো ক্ষতি তুমি করনি। তোমার চিন্তা ভাবনা আলাদা। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর কখন যে দুজন ঘুমিয়ে গেছি কেউ জানি না। ফজরের আজানের সময় আম্মু উঠে অজু করতে গিয়ে আমার রুমের সামনে এসে দেখে জান্নাত আমার বুকের উপর আমাকে জড়িয়ে ধরে আছে। আম্মু তো অবাক হয়ে গেছে এমন কিছু দেখে। এরপর আম্মু আমাকে ডাক দিল। আম্মুর কণ্ঠ শুনে দুজনে লাফিয়ে উঠলাম। আজ মনে হয় আমার আর রক্ষা নেই। আম্মুর সামনে কি বলবো, কি করব কিছু বুঝতে পারছি না। আম্মু বিশ্বাস করো, আমরা এমন কিছু করিনি যার জন্য তোমার মান সম্মান নষ্ট হবে। আমি জান্নাতকে খুব ভালোবাসি। রাতে জান্নাত এসেছিল কথা বলবে, তারপর কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। আম্মু কোনো কথা না বলে জান্নাতকে নিয়ে গেল। আমি তো টেনশনটা শেষ। সকালে খাবার টেবিলে যেতেই ভাবি যেন কেমন করে তাকাচ্ছে। আম্মু মুখটা গোমরা করে আছে, কিছুই ভালো লাগছে না। জান্নাত তো চুপচাপ আছে, আমার দিকে তাকাচ্ছে না। আম্মু কি যেন বলেছে, হয়তো বকা দিয়েছে। কোন রকম কিছু খেয়ে আম্মুকে বললাম, আম্মু তুমি রাগ করে থেকো না প্লিজ। আমার যে ছেলে আমার কাছে কোনো দিন কিচ্ছু লুকায় না, সব কথা বলে, আর আমার সেই ছেলে প্রেম করছে, এত ভালো কথাটাই আমি জানলাম না। বাহ, একটা মেয়ের জন্য মায়ের মূল্য কমে গেল। আম্মু আমি তোমাকে আজ সব বলতাম, কিন্তু তার আগে তুমি সবকিছু জেনে গেছো। তোমার স্থান সবার উপরে, কারোর জন্য আমি তোমার অমর্যাদা করব না। আর জান্নাত তো তেমন মেয়ে নয়, আমাদের ক্ষমা করে দাও। আম্মুর পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলাম, সাথে সাথে জান্নাতও। আম্মু দুজনকে উঠিয়ে বুকে টেনে নিল। আমার পাগলগুলো খুব ভয় পেয়ে গিয়েছে, আমি জানি। আমি রাগ করিনি, তোর আব্বুকে কালই বলেছিলাম জান্নাতের ব্যাপারে। আর আজ সকালে গিয়ে দেখি দুজনে প্রেম করতে করতে ঘুমিয়ে গেছে। হায় রে পাগল। আন্টি, তোমার নাক বোচার শয়তান ছেলেটা আমাকে ছাড়েনি। আমি চলে আসতে চেয়েছিলাম। মিথ্যা কথা বলবা না, আমি যেতে বলছিলাম, তুমি যাওনি। আচ্ছা থাক, আর ঝগড়া করতে হবে না। আমি আজই জান্নাতে আপু আম্মুকে আসতে বলবো। দুজনে খুশির ঠেলায় আম্মুকে চুমু দিলাম। আম্মু চলে গেল। আমি আর জান্নাতের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আজ কি আমাদের বিয়ে হবে? পাগল নাকি? কিসের বিয়ে?
আমি এখন বিয়ে করব না, 5 বছর পর বিয়ে করব। এতদিন কি আমি আঙুল চুষবো নাকি? পারলে তাই করো, আমার পড়াশোনা শেষ করে তারপর বিয়ে। তাহলে প্রতিদিন একটা করে পাপ্পি দিও। সেটা পরে দেখা যাবে, এখন যাও আমার সামনে থেকে। লজ্জা শরম কিছু নেই নাকি? তোমারই তো নাই। আমাকে বলো, তোমার জন্য আম্মু আমাকে এভাবে বললো। হয়েছে হয়েছে, ছাড়ো। আজ রাতে এসো তাহলে। আম্মু তো জেনে গেছে। আহারে শখ কত, লুচাকটা। লুচ্চামি কিছু করছে নাকি? আর তুমি আমাকে এভাবে বলতে পারলে? ঠিক আছে যাও, তোমার সামনেই আসবো না। তারপর জান্নাতের সামনে থেকে চলে আসলাম। জান্নাতকে একটু রাগানোর জন্য বাসা থেকে বের হলাম। আর বিকেলে বাসায় এলাম। অনেক কল দিছি, একবারও ধরিনি। জান্নাতের রুমে গিয়ে দেখি জান্নাত বিছানায় শুয়ে আছে। জান্নাত, আমার ডাক শুনে জান্নাত মুখ ঘুরিয়ে রুম থেকে বের হতে চাইলো। আমি ওর হাত ধরে জোর করে টেনে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। পাগড়িটাকে রাগাতে একটু অভিমান করলাম। সে সারাদিন কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। সরি সুইটহার্ট, আর কখনো কষ্ট দিব না। তুমি শুধু আমাকে কষ্ট দাও। কি এমন বলেছি যার জন্য সারাদিন এভাবে অবহেলা করলে? কতবার কল দিছি, একবারও কথা বললে না। এই যে কান ধরছি আর এমন হবে না। শয়তান উল্লুক, নিজের কান ধরো, আমারটা না। আমি মানে তো তুমি, তাই তোমারটাই ধরলাম। আই লাভ ইউ সো মাচ। আই হেট ইউ, হেট ইউ। জানাতে চোখ দিয়ে পানি পড়ছে। আমি ওর চোখটা মুছে দিয়ে বললাম, তোমার চোখের পানি আমার জন্য অভিশাপ হয়ে যাবে। প্লিজ আর কেঁদো না, আমি আর কষ্ট দেব না। সত্যি তো? পাগলি। তাহলে পাপ্পি দাও। জান্নাতকে বসে ওর কপালে চুমু দিতে যাব, এমন সময় রুমে ভাবি এসে গেল। আর কয়েকদিন কি সবুর করা যায় না? ভাবির গলা শুনে দুজনেই ধরফড়ে উঠলাম। জান্নাত দৌড়ে চলে গেল। আমি ভাবিকে বললাম, আর একটু পরে এলে কি হতো? আসার আর সময় পেলে না। আমার সামনে আমার পিচ্চি বোনটাকে চুমু খাবা, আর আমি কি বসে বসে দেখবো নাকি? তোমাকে দেখতে কে বলেছে? এসো তোমাকেও চুমু দেই। মার খাবে শয়তান পাদর। আমার পিচ্চি বোনটাকে ঠিক পটিয়ে নিয়েছো। ইস, পিচ্চি মেয়ে তাই না? আমাকে কিস করতে করতে নাজেহাল করে দিচ্ছে। আহারে, এখন আমার বোনকে দোষ দিচ্ছ? আসুক আমার বোনটা ছোট্ট বউ হয়ে, তারপর তোমাদের দুই ভাইকে ইচ্ছে মতো শায়েস্তা করবো। দেখা যাবে। এখন ফ্রেশ হয়ে আসো, খাবার দেই। তোমার হাতে খাবো না, তোমার বোনকে বলো খাবার দিতে। ওলে বলে এত ভালোবাসা? যাও জলদি বলো। চুপ, বাদর একটা। বেশি না বকে খেতে আসো। আমি ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে দেখি সত্যি জান্নাত খাবার বেড়ে বসে আছে। তাহলে কি ভাবি বলেছে? টেবিলে বসেই জান্নাত বলল, তোমার কি লজ্জা শরম নেই? আপুকে বললে কেন আমাকে খাবার দিতে? তো কি হয়েছে? বউ যদি খাবার বেড়ে না দেয় তাহলে কে দিবে? এই যে এখনো বিয়ে হয়নি। করে নেব খুব তাড়াতাড়ি। জি না, এত তাড়াতাড়ি না। সেটা পরে দেখাবো, এখন খেতে দাও প্লিজ। সারাদিন কিছু খাইনি। যাও না, বাইরে বাইরে থাকো, বিয়ের পর বোঝাবো এভাবে বাইরে থাকার মজা। দরজা বন্ধ করে দেবো, ঘরেও ঢুকতে পারবে না। ওরে আল্লাহ, কি বলে? এখন এভাবে বলছো? বিয়ে করলে তো আমি শেষ। কথা মতো চললে ভালো, না হলে খবর আছে। ভবিষ্যতে কোন পরিস্থিতির সিগন্যাল পেয়ে ঢোক গিলতে শুরু করলাম। এই জন্যই বলে বিয়ের পর সব মেয়েরা বদলে যায়। বিকেলে ছাদে গেলাম জান্নাতকে নিয়ে। গিয়ে জানতে পারলাম ওর আব্বু আম্মু নাকি সন্ধ্যায় আসবে। যদিও একটু লজ্জা লাগছিল, তবুও খুশি হলাম। জান্নাত দেখো, এখানে কিন্তু আশেপাশে কেউ নেই। তো কি হয়েছে? একটা কিস করবো তোমাকে। এটাই তো পারো, আর কিছু তো পারো না। সেটা বাসর রাতে বুঝাবো। যা দুষ্টু। সন্ধ্যা হয়ে গেল, জান্নাতের আব্বু চলে এসেছে। ভাবি এসে বলল, এই যে দেবরজি, আসেন, আপনার হবু শ্বশুর মশাই এসেছে, তাকে একটু দর্শন করে আসেন। লজ্জা লাগে তো, কেমনে যাব? আহারে, বোনটাকে পটিয়ে চুমু খাওয়ার সময় লজ্জা লাগতো না? তখন তো বেশ মজা লাগলো। হয়েছে শয়তান ছেলে, এবার আসো। আচ্ছা চলো। হবু শ্বশুরের সামনে গিয়ে লম্বা একটা সালাম দিলাম। সালামের উত্তর দিয়ে ওনারা আমাকে পাশে বসিয়ে বলল, ইচ্ছা ছিল আরেক ঘরে আত্মীয় বাড়াবো, কিন্তু মেয়ে যে আমার এক বাড়িতে নৌকা ভিড়াবে জানতাম না। অবশ্য ভালোই হলো, এক বাড়িতে এলেই দুই মেয়েকে দেখতে পারবো। আমি তো লজ্জায় মাথা নিচু করে আছি। ভাই আর ভাবি হাসতেছে। তা বাবা, এক মেয়েকে তো মাত্র কয়েকদিন আগেই বিয়ে দিলাম, হাতে একটু টান পড়েছে। তা তুমি কবে আমার মেয়েকে ঘরে তুলতে চাও? আমার কোনো তাড়া নেই, মাত্র পড়াশোনা শেষ করলাম। আগে একটা চাকরি করি,
আর জান্নাতেরও পরীক্ষা শেষ হোক, তারপর বিয়ে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওখান থেকে উঠে এলাম। কিছুক্ষণ পর ভাবি এলো আমার রুমে। দেবরজি, 2 মাস পরে তোমার বিয়ে, রেডি থেকো। সত্যি? আরে ফাজিল ছেলে, বিয়ের কথাটা শুনে কেমন নাচছে দেখো। ফাজিলে কি আছে? বিয়ের আগে আমার বোনের ধারের কাছেও আসবে না, বুঝলে? না না, জান্নাতের সাথে কথা না বললে, ওর সাথে ঝগড়া না করলে আমি থাকতে পারবো না। প্লিজ ভাবি। আহারে, কত ভালোবাসা। তোমার সামনে বসিয়ে ওর সাথে কথা বললেও তবুও না করো না প্লিজ। আচ্ছা হয়েছে, আর ঢং করো না। আচ্ছা এবার বলো, তোমার হারামি বোনটা কই? কখন থেকে দেখিনি। রান্নাঘরে আছে, আমার কাছে রান্না শিখছে। বাবারে, কত ঢং দুই বোনের। তারপর চলে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখি হবু বউ আমার শাশুড়ির পাশে দাঁড়িয়ে রান্না করছে। আম্মু যাও, আব্বু তোমাকে ডাকছে। আচ্ছা দেখছি। আম্মু চলে গেল। আমি জান্নাতকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আম্মু থাকলে তো তোমাকে আর এভাবে পেতাম না, তাই আব্বুর কথা বলে পাঠিয়ে দিলাম। ওরে হারামি, আসুক আম্মু, তারপর বোঝাবো। এখন আমাকে একটা পাপ্পি দাও তো। ইস, পারবো না, সারো তো। বাড়ি ভর্তি লোক আর উনি এসে ফাজলামো করতে। এতক্ষণ হয়ে যেত, কিন্তু দাও না। পারবো না। তুমি যাবে নাকি খুন্তির চাকা দিব? একটা দাও, চলে যাচ্ছি। আমি দিতে পারবো না, নিজে দিয়ে চলে যাও। আমি চোখ বন্ধ করে জান্নাতের দিকে ঠোঁটটা এগিয়ে দিতে আম্মু এসে ঠাস করে একটা চড় মারলো গালে। বেয়াদব ছেলে, মিথ্যে কথা কেন বলবি? তোর আব্বু তো ডাকেনি আমাকে, আর তুই এটা কি করছিস? কই কিছু না তো। জান্নাত আমাকে ডেকে বলল ওর নাকি একা একা ভয় করে, তাই ওর পাশে ছিলাম। আর আব্বু তো ডেকেছিল কালকে, আর আমার এখন মনে পড়লো তাই বললাম। আন্টি, ও মিথ্যা কথা বলছে, আমি ওকে ডাকিনি। আমি জানি মা, ও একটা বান্দর। তুমি ওকে সাহায্য করতে পারো না? তোমার ছেলের বাঁকা লেজ একদম সোজা করে ফেলবো, টেনশন করো না। হ্যাঁ, কচু করবে তুমি বলেই দৌড় দিলাম। আজ খুব খুশি লাগছে। আমি আমার ভালোবাসাকে নিজে করে পেতে চাচ্ছি। এর থেকে ভালো খবর আর কি হতে পারে। পরদিন সকালে উঠে জান্নাতকে নিয়ে ঘুরতে গেলাম। বেশ ভালোই ঘুরলাম দুজনে, অনেক মজা করলাম। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল। একটা গিফট কর্নারে গেলাম, জান্নাতকে কিছু কিনে দেব। গিফট কিনে গাড়ির কাছে এলাম, বাড়ি যাব বলে এমন সময় জান্নাত বলল, আমি আইসক্রিম খাবো, আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। ওকে, একটু ওয়েট করো, আমি নিয়ে আসছি। জান্নাত গাড়িতে বসে আছে। আমি গিয়ে পাশের দোকান থেকে দুটো কোন আইসক্রিম নিয়ে জলদি গাড়িতে এলাম। এই নাও তোমার আইসক্রিম। মুখটাকে খুলে দিবে? এবার খুলেও দিতে হবে? আচ্ছা এই নাও। জান্নাত একটা একটু খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। এভাবে তাকালে তো পাগল হয়ে যাব। তোমাকে পাগল করার জন্যই তো তাকিয়ে আছি। জান্নাত আমার হাতে আইসক্রিমটা ধরিয়ে দিয়ে বলল, কিস করার খুব ইচ্ছা তাই না? এসো। জান্নাত আমার কলার টেনে আমার ঠোঁটগুলো ওর ঠোঁটে চেপে ধরলো। অনুভূতিটা বোঝানোর ভাষা নেই। কিছুক্ষণ পর জান্নাত আমাকে ছেড়ে দিয়ে বলল, হবু বরমশাই, এবার চলুন, নাহলে আমার শাশুড়ি আপনাকে পেটাবে। এটা বলে জান্নাত হঠাৎ দেখে ওর ওড়নাতে আইসক্রিম লেগে গেছে। এরপর ওর রাগ দেখে কি আমি ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। তারপর এক চোট রেসলিং হয়ে গেল। আমি আর কি করব, চুপ করে মার খেলাম। হবুপুর মার খাওয়াটা একটা ভালোবাসা, যা সবাই পায় না। মনকে এটাই বুঝালাম। তারপর গাড়ি চালিয়ে চলে এলাম বাসায়। বাসায় সবাই একটু বকে দিল, এত দেরি করলো কেন। ফিরলাম। বাড়িতে ফিরতেই ভাবি বলল, বিয়ের পর যত পারো ঘুরবে, কেউ কিছু বলবে না, কিন্তু এখন এসব ভালো না। ভালোই করেছিস, বিয়ের আগে একটু ঘোরাফেরা করে জেনে নেওয়া ভালো। আমি তো পারিনি, না হলে কি আর এমন দজ্জাল বউকে পেতাম? কি বললে? আমি দজ্জাল? সারাক্ষণ নিচে আমার পিছু ছাড়ো না, আমাকে কিছু করতে দাও না, আবার বলো আমি দজ্জাল। রাতে ঘুমোতে আসবে না আজ, ঘরে ঢোকা বন্ধ আজ। আরে আমি কি তা বললাম নাকি? বললাম জানাশোনা করলে ভালো হয়। আমি আর জান্নাত ওদের ঝগড়া দেখছি, হাসছি। তারপর যে যার রুমে চলে গেলাম। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি জান্নাত আমার রুমে। কি ব্যাপার ম্যাডাম, আমার রুমে হঠাৎ? আব্বু ফোন করেছিল, কাল যেতে বললো আমাকে।
কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না। প্লিজ কিছু একটা করো রাশিদ। হঠাৎ কেন যেতে বললো? বললো কলেজের কি কাজের জন্য। ও আচ্ছা, আমি কাল আঙ্কেলকে বলে তোমায় কলেজে নিয়ে গিয়ে কাজ শেষ করে আবার আমার বাসায় নিয়ে আসবো। টেনশন করো না তো। সত্যি পারবে তো? জানো রাশিদ, তোমাকে ছাড়ে থাকা আমার পক্ষে একটুও সম্ভব না। আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। উলে আমার সোনা পাখিটালে খুব ভালোবাসো তাই না? অনেক ভালোবাসি তোমাকে রাশিদ। আচ্ছা, বিয়ের পর কি আমার নাম ধরে ডাকবে? কেন, নাম ধরে ডাকা কি খারাপ? না, আসলে স্বামীর নাম ধরে ডাকলে পাপ হয়। কি বলো? তাহলে তো আর নাম ধরে ডাকবো না, কিন্তু কি বলবো সেটা বলে দাও। মোগল আমলের মতো যাবো না বলবা, আর আমি জান্নাত বেগম বলে ডাকবো। ইস, ঢং দেখলে শরীর একেবারে জ্বলে যায়। কর, একটু জ্বালি দেবো নাকি? কি করবে আবার? সঙ্গে সঙ্গে জান্নাত জড়িয়ে ধরে ওর গলা আর ঘাড়ে কিস করতে লাগলাম। এই হারামি, ছাড়ো আমাকে। এমনিতেই ছাই চাপা আগুন, আরো তুমি বাতাস দিচ্ছ, তাই না? কবে আমাকে ভালো করে আদর করবে গো? আচ্ছা, অনেক আদর হয়েছে, আর না। ছাড়বো না, তোমাকে আর একটু আদর করতে দাও। জান্নাত আমার গলায় হাত রেখে ওর ঠোঁটগুলো আমার ঠোঁটে রেখে একটা কিস দিল। হঠাৎ দরজায় টোকা পড়লো, তাকে দেখি ভাবি হাসছে। তুমি কি আর আসার সময় পাও না? যখন একটু আদর করি তখনই তোমার আসতে হবে। তোমাদের আজই বিয়ে দিতে হবে, বুঝতে পারছি। জান্নাত এতক্ষণ উঠে গেছে, লজ্জা পেয়ে আমার পেছনে লুকিয়েছে। কাল ওকে বাড়ি দিয়ে এসো, আব্বু ওকে যেতে বলছে। জানি, আমি ওকে কলেজে নিয়ে যাব, তারপর কাজ শেষ করে হওয়া পর্যন্ত ওখানে থাকবো। ওরে বাবারে, বলে কি? এত ভালোবাসা ওর জন্য? কেন, হিংসা হয় নাকি? এমন ভালোবাসা যদি একটু পেতাম তোমার ভাইয়ের থেকে। সারাদিন তো ভাইয়ের আঁচলে লুকিয়ে রাখো, তবুও মন ভয় নাকি? ঢং। ভালো হয়েছে, এখন জান্নাতকে আমার রুমে পাঠাও, কিছু কথা আছে ওর সাথে। আমি গেলাম, জলদি ছাড়ো ওকে। তুমি যাও, ও আসছে। ভাবি চলে গেল, জান্নাতে কপালে চুমু দিয়ে পড়লাম। যাও, ভাবি কি বলে শুনো। এসো, আর হ্যাঁ, রাতে ছাদে গিয়ে আকাশ দেখবো, রেডি থেকো। আচ্ছা আপু, বলো কি বলবা? ওই ফাজিল মেয়ে, বিয়ের আগে এত আদর কিসের? কি যে বলো না, তোমার দেবতা আমাকে ছাড়ে না, কি করব? হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। এখন শোন, কাল কলেজের কাজ শেষ করে বাসায় যাবি। দুপুরে খেয়ে সব জামা কাপড় আর বই গুছিয়ে নিয়ে আসবি, আমি আব্বুকে বলে দিয়েছি। আচ্ছা, তোমার জন্য কি কিছু আনতে হবে? দুটো শাড়ি রেখে এসেছি আমার আলমারিতে, ওই দুটো নিয়ে আসবি। আচ্ছা আপু, আর হ্যাঁ, একটা শাড়ি কিন্তু আমি পরবো। তুই কি শাড়ি পরিস নাকি? না, পারি না, কিন্তু এবার পরবো। ও শাড়ি খুব পছন্দ করে। ওটাকে এখনই? ও বাহ বাহ। আপু, তুমিও না? আচ্ছা, নিয়ে আসিস, তারপর একসাথে শাড়ি পরবো। রাতে আম্মু খাবারের জন্য ডাকলো, সবাই মিলে খাওয়া শেষ করে যে যার মতো রুমে গেলাম। রাত 1টার দিকে জান্নাত কল দিয়ে বললাম ছাদে আসতে। ও চুপি চুপি ছাদে এলো, আমি ওকে নিয়ে দোলনায় বসলাম। জান্নাত আমার হাতটা জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে বলল, রাশিদ, বিয়ের পরও কি এভাবে আমাকে ভালোবাসবে, নাকি ব্যস্ততার দোহাই দিয়ে দূরে সরে থাকবে? জান্নাত, কি বলো এসব? আমি যতই ব্যস্ত থাকি তোমার জন্য ঠিকই সময় বের করে নেব। আচ্ছা, তখন কি জ্যোৎস্না চা দেখতে আসবে আমার সাথে? তোমাকে নিয়ে এতটা জ্যোৎস্না রাতে এখানেই বসবো আর চাঁদের আলোয় তোমার মিষ্টি মুখটা দেখবো। জানো রাশিদ, আমি না ভালোবাসাটাকে আগে বুঝতাম না, এখন বুঝি। তোমাকে ছেড়ে থাকাটা যে কি কষ্ট, সত্যি বলে বোঝাতে পারবো না। আমি শুধু তোমার হয়েই থাকবো জান্নাত। সবটুকু ভালোবাসা জমিয়ে রেখেছি, বিয়ের পর পেয়ে যাবে। চারপাশের জ্যোৎস্না মাখা পরিবেশটা আমাদের ভালোবাসার সুবাসে মুখরিত হলো। জান্নাতকে কিস করতে করতে বেশ কিছু সময় চলে গেল, তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। সরাসরি গেলাম ওর কলেজে। কলেজের সামনে গিয়ে গাড়ি রাখতে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। জান্নাত গাড়ি থেকে নেমে আমাকে বলল, তুমি এখানেই থাকো, আমি স্যারের রুমে গিয়ে কাজ শেষ করে আসছি। আর হ্যাঁ, একটা মেয়ের দিকেও তাকাবি না বলে দিলাম, ফোন করে ফেলবো তাহলে। আমি তাকাবো না, কেউ তাকালে কিন্তু আমার দোষ নেই। তুমি এখানেই বসো, বাইরে আসতে হবে না। আরে পাগলি, আমি তোমাকেই ভালোবাসি, আর কেউ তোমার জায়গা নিতে পারবে না।
সত্যি তো? আচ্ছা, ওই পাশে যাও, ওখানে কিছু দোকান আছে, কিছু খাও গিয়ে। না, তুমি এলে একসাথে ফুচকা খাবো। যাও, তাড়াতাড়ি আসবে। জান্নাত চলে গেল আর আমি দাঁড়িয়ে আছি। তারপর অনেক সময় পর জান্নাত এলো ওর বান্ধবীর সাথে করে। সাথে সেই তিনজনও ছিল যারা আমাকে ওর সাথে মিলে হেনস্থা করছিল। আমাকে দেখে কিছুটা লজ্জা পেল ওরা তিনজন। হাই দুলা ভাই, কেমন আছেন? ভালো, কিন্তু দুলাভাইটা আবার কে? ইস, কত ঢং দেখো। আমরা সব শুনেছি জান্নাতের কাছ থেকে। এখন আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। অবশ্যই দিব। চলো সবাই। সরি ভাইয়া, সেদিন একটু বেশি দুষ্টুমি করে ফেলেছিলাম। আরে না, একটু দুষ্টুমি তো হবেই। আচ্ছা ভাইয়া, বিয়ে করবেন কবে? এই তো জান্নাতের পরীক্ষা শেষ হলেই করব। জান্নাত, ভালো বর পেয়েছিস রে, হ্যান্ডসাম আছে। ওই শয়তান, নজর দিবা না একদম। ওলে বাবালে, কত দরদ। চুপ একদম। তারপর সবাই মিলে ফুচকা খেয়ে ওদের বিদায় দিয়ে চলে এলাম জান্নাতের বাসায়। বাবা রাশেদ, জান্নাত তোমাদের ওইখানে থাকবে, ব্যাপারটা কেমন জানি লাগে না বলো? আন্টি, আসলে জান্নাত ওখান থেকে পড়লে পড়াশোনাটাও ভালো হবে। আম্মু ওর যত্নে কোনো কমতি রাখবে না। আপনি একটুকু চিন্তা করবেন না। আপনাদের কোনো রকম অসম্মান হবে না। আর আমি আছি তো, ওর সব সময় দায়িত্ব আমার। আপনি শুধু দোয়া করবেন আন্টি। একটা মেয়ের কিছুদিন আগে বিয়ে দিলাম, ভাবলাম জান্নাতকে নিয়ে থাকবো, কিন্তু ওকেও তো বেঁধে দিতে হবে, এটা একদম ফাঁকা হয়ে যাবে। আন্টি, আপনারা এত টেনশন করবেন না তো। আমি কয়েকদিন পর পর ওকে নিয়ে আসবো, আপনাকে দেখাতে দেখে যাবে। আচ্ছা বাবা, আমি তাহলে আর কাপড় চোপড় গুছিয়ে দিই। আন্টি সবকিছু গুছিয়ে দিল। সবগুলো গাড়িতে উঠিয়ে ওনাদের থেকে বিদায় নিয়ে চলে এলাম বাড়িতে। গাড়ি থেকে নেমে জান্নাত হনহনিয়ে চলে যেতে লাগলো। এই যে ম্যাডাম, আপনার ব্যাগগুলো কে নেবে শুনি? কেন, তুমি নেবে? আমি কেন নেব তোমার ব্যাগ? বিয়ের পর তো নিতেই হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করো। তখনকার সময় তখন দেখা যাবে, এখন নিজেরটা নিজে নাও। এত ভারী ব্যাগ আমি নিতে পারবো না। আচ্ছা দেখা যাক কে ব্যাগ নেয়। আন্টি, আরে দাঁড়াও দাঁড়াও, এই তো নিচ্ছি। এত হালকা ব্যাগ তো আমি এক হাতেই নিতে পারি। এখন তো পারবি, নিয়ে আসো হবু বরবসে। যাদের ভারী ব্যাগ দুটো সিঁড়ি দিয়ে বেয়ে নিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছি না। দরজার কাছে আসতে জান্নাত বলল ওর কাছে দিতে। আমি একটু আরাম পাবো বলে সরল মনে দিয়ে দিচ্ছিলাম। ওর ব্যাগ দুটো টানতে টানতে ভেতরে নিয়ে গেল। একটু হাঁপানোর ভান করে, মনে হচ্ছে সবটুকু নিজেই নিয়ে এসেছে। আম্মু তো এটা থেকে রেগে আগুন হয়ে গেছে। এ কি মা, তুমি কষ্ট করে কেন নিয়ে নে? রাসেল কই, ওকে বলতে ও নিয়ে আসতো। আর বলে কি হবে আম্মু, তোমার ছেলে তো সারাদিন মোবাইল টিপতেই ব্যস্ত। কত করে বললাম একটা অন্তত নিতে, কিন্তু সে আমাকে বলে যারটা সে নিবে। কোথায় সে বান্দরটা? ডাকো তাকে। এই যে আসছে। আমি আমার মতো মোবাইল নিয়ে দরজা দিয়ে ঢুকতেই আম্মু আমার গালে ঠাস করে একটা চড় দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আম্মু মারলে কেন? কি করছি আমি? তুই জান্নাতকে দিয়ে এত ভারী জিনিস টেনে আনালি? ও কি এখানে কাজ করতে এসেছে? তুই কোন একেলে ওকে দিয়ে এসব করালি? দেখ তো ওর ফর্সা মুখটা কেমন লাল হয়ে গেছে। আমি শুধু জান্নাতের দিকে তাকিয়ে আছি। ও হয়তো মজা করছে, কিন্তু আমার খারাপ লাগলো এটা। আম্মু আর জান্নাত সরি বলে আমি চলে এলাম। দরজা আটকে শুয়ে পড়লাম। মনটা খারাপ, তাই বাইরে যাইনি। জান্নাত ফ্রেশ হয়ে আমার রুমে আসতেই দেখে দরজা বন্ধ থেকে বারবার ধাক্কা দিচ্ছে। রাশিদ, প্লিজ দরজাটা খোলো, আমি একটু বেশি মজা করে ফেলেছি, ভুল হয়ে গেছে, সরি। তুমি আমাকে শাস্তি দাও, তবু দরজা খুলে বাইরে আসো প্লিজ। আমার খিদে নেই, খাবো না। রাশিদ প্লিজ, আমার উপর রাগ করে নিজেকে কষ্ট দিও না। অনেকবার ডাকাডাকি করলো, কিন্তু আমি সাড়া দেইনি। একটু পর আম্মু এসে ধমক দেওয়াতেই দরজা খুলতে বাধ্য হলাম। বকাঝকা দিয়ে খাওয়ালো। আমি খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। জান্নাত বারবার ফোন দিচ্ছে, তাই আমি ফোন বন্ধ করে শুয়ে পড়লাম। পরদিন সকালে টেবিলে বসলাম। জান্নাত এসে আমার পাশে বসলো। রাশিদ, আই এম সরি। সরি বলতে হবে না, ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কালকেই ক্ষমা করে দিয়েছি। আমরা কথা বলতে বলতেই সবাই চলে এলো, তাই কথা বলা হলো না। নাস্তা শেষ করে রুমে এলাম। জান্নাতও পিছে পিছে এলো। তারপর দরজা আটকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। ওর চোখের পানি সহ্য করতে পারলাম না। একটা চুমু দিলাম ওর কপালে।
হয়েছে, যাও এখন পড়তে বসো। যাচ্ছি। আর বিকালে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সারপ্রাইজ? যখন দেব তখনই দেখো, এখন বলা যাবে না। কি সারপ্রাইজ দিতে পারে সেটা নিয়ে ভাবলাম কিছু সময় থাক, যখন দিবে তখন দেখা যাবে। তারপর জান্নাত পড়তে চলে গেল। ঘন্টা খানেক পর জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে দেখি ও পড়ছে। আমি চুপি চুপি ওর পেছনে গিয়ে দাঁড়িয়ে আছি। তারপর হঠাৎ করে ওর গালে কিস করতেই ও আচমকা ভয় পেয়ে লাফিয়ে উঠল। আমি হাসছি ওর কাণ্ড দেখে। শান্তি মতো কি পড়তেও দেবে না? আমি কি করছি? নিজে পড়ছো না, আবার আমার দোষ দিচ্ছ, তাই না? পড়ছিলাম তো, তুমিই তো এসে বিরক্ত করছো। যাও তো, যাও, সারাক্ষণ বইয়ের কাছে থাকতে নেই। আচ্ছা যাচ্ছি, একটা পাপ্পি দাও। না, ভাগো তো এখন। আচ্ছা মনে রেখো। তারপর আমি জান্নাতের রুম থেকে চলে আসলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে এসেই চমকে গেলাম। একটা পরীর মতো মেয়ে। ভাবলাম এটা আবার কে? এটা তো জান্নাত নয়। কিছুক্ষণ ভালো করে তাকিয়ে থাকার পর বুঝলাম এটা জান্নাত। আজ আমার আম্মু জান্নাতকে সুন্দর করে সাজিয়েছে। জান্নাতের এমন লুক দেখে আমি হাঁ করে তাকিয়ে আছি। বুঝলাম জান্নাত ম্যাডাম, এটাই ছিল তাহলে তোমার সারপ্রাইজ। তারপর আম্মু জান্নাতকে নিয়ে চুপায় বসালো। হঠাৎ আম্মু আমাকে বলল, জান্নাতকে কেমন লাগছে সেটা বলতে কি মুখে কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, একদম পরীর মতো লাগতেছে। বলেই লজ্জায় লাল হয়ে গেলাম। আম্মুর সামনে বসে এভাবে বলাটা মনে হয় ঠিক হয়নি। এসবের মাঝে জান্নাত আমার দিকে তাকিয়ে চোখ মারলো। আমি তো তখন কি করব বুঝতে পারছি না। হারামিটা সব সময় আমাকে বেকায়দায় ফেলে দেয়। একবার সবাই চলে যাক, তারপর বোঝাবো মজা। সবাই মিলে একটা সেলফি তুললাম। তারপর সবার সাথে জান্নাতকে বসিয়ে বেশ কিছু ছবি তুললাম। সবার শেষে আমি আম্মুকে বললাম, আম্মু জান্নাতের সাথে কয়েকটা ছবি তুলবো। ছবি তুলবি? তার জন্য আবার পারমিশনে কি আছে? তোল এখানে। এখানে না, আমার লজ্জা লাগে সবার সামনে। শয়তান ছেলে, যা ভাগ। জান্নাতকে ঠেলে আমার কাছে দিল চলে যাবার জন্য। আমি বোকা শোকা সোজা জান্নাতের আগেই আমার রুমে চলে গেলাম। জান্নাত পিছনে এলো পা টিপে টিপে। এত সাজগোজ মানিয়েছে, নিতে একটু সময় লাগবে। জান্নাতের রুমে এলাম। আমি অপলকে তাকিয়ে আছি, দেখছি। কিছু সময় হারিয়ে গেলাম জান্নাতের সৌন্দর্যে। একটু পর জান্নাতের কথায় স্বাভাবিক হলাম। এই যে এভাবে দেখলে কিন্তু নজর লাগবে আমার। আপন মানুষ দেখলে নজর লাগে না। তবু দরকার নেই, আমার টসটসে গালগুলো শুকিয়ে যাবে। ইস, লাগছে তো পেতনির মতো। আবার কত ঢং। কি বললে আম্মু? এই না না, পরীর মতো লাগতেছে সত্যি। পেতনি বললে কেন আমাকে? কান ধরো। পরে ধরবো, এখন ছবি তুলি। না, আগে ধরো। উফ, পাগলি একটা। এই যে ধরছি হলো তো। এখন চোখটা বন্ধ করো তো। কেন কেন? উফ, এত প্রশ্ন করো কেন? বন্ধ করো। আচ্ছা করলাম। জান্নাত আমার গালে আলতো করে একটা চুমু দিল ওর রাঙা ঠোঁট দিয়ে। আমি চোখ খুলে একটা মুচকি হাসি দিয়ে ওর গালে কিস করতে গেলাম। আর ওর সাথে সাথে জান্নাত বলল, না। কি হলো? আম্মু কত সুন্দর করে কষ্ট করে সাজিয়েছে, আর তুমি নষ্ট করবে, তাই না? সেটা হবে না। এখন কোনো আদর চাই না। আচ্ছা ঠিক আছে, করবো না। ছবি তুলি। দুজনে ছবি তুললাম, জান্নাত আর আমি। তারপর যখন রুম থেকে বের হব তখন জান্নাত আমাকে জড়িয়ে ধরে বলল, রাশিদ, সারা জীবন এভাবে ভালোবাসবে আমাকে? আমার সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্য। খুব ভালোবাসি তোমাকে। আমি জানি আমার পাগলিটা আমাকে ভালোবাসে। আমিও যে পাগলিটাকে খুব ভালোবাসি। চলো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা আসছি দেখে ভাবি একটু কেসে উঠল মুচকি হাসি দিয়ে। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে আছি। এর মধ্যে আম্মু কত কি খাবার এনে টেবিলে রাখলো। আমি বললাম, একটু আগে তো খেয়ে এলে, দুজনে আবার খাবে? আমার বৌমার সাজতে সাজতে কষ্ট হয়ে গেছে না, তুই কি বুঝবি? শুধু বৌমাকে নিয়েই নাচো। আম্মু নিজ হাতে খাইয়ে দিচ্ছে জান্নাতকে, যাতে ওর মেকআপ নষ্ট না হয়, নেল পালিশ উঠে না যায়। বাপরে, কত কি দেখবো কে জানে। জান্নাত খাচ্ছে আর আমার দিকে তাকে ভেঙচি দিচ্ছে। একটু পর জান্নাত আর আম্মুর ফোন এলো। আম্মু কথা বলে জানালো জান্নাতের জন্য মন খারাপ, তা ওদের, তাই কালকে দেখতে আসবে ওনারা। হঠাৎ আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। তোর বিয়ে 1 বছর পরে দেব, এর আগে বিয়ের কথা বলে চড় খাবি শয়তান ছেলে। পরদিন সকালে জান্নাতের আব্বু আম্মুকে আনতে গেলাম। 11টার দিকে ওনাদের বাসায় নিয়ে এলাম। 2 মেয়েকে পেয়ে খুশিতে মন ভরে গেল ওনাদের। আম্মু ওনাদের রুমে নিয়ে গেল। জান্নাত এসে আমাকে বলল,
এই যে মিস্টার, শুনছেন? আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ ম্যাডাম? একটা বই লাগবে, আমি নাম লিখে দেব, তুমি এনে দাও। আচ্ছা, কখন লাগবে বলো? কখন মানে? এখনই, আমার পড়তে হবে তো। আচ্ছা, লিখে দাও, তাহলে আমি নিয়ে আসছি। ওয়েট করো একটু। জান্নাত দৌড়ে গিয়ে বইয়ের নাম লিখে এলে দিল। আমি বের হলাম বই আনতে। দুপুরে ফিরলাম ওর বই নিয়ে জান্নাতের রুমে গিয়ে ওর টেবিলে বসলাম। হঠাৎ একটা ডায়েরি দেখতে পেলাম। ডায়েরিটা খুব সুন্দর, তারপরও নিচ থেকে কিছু এঁকেছে, আবার কাগজ দিয়ে ফুল বানিয়ে লাগিয়েছে। কয়েক পাতা উল্টাতেই নজর এলো একটা লেখা। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছি। যদিও একটু ঝগড়া করলো, তবে হাসিটা মুগ্ধকর ছিল। কি জানি মনটা কেমন হলো তার। অসভ্য ইতর একটা ছেলে, কত বড় সাহস, আমার হাত ধরে চুমু খেলো। ওর সাথে আমার ঘটে যাওয়া সবকিছু জান্নাত ডায়েরিতে লিখে রেখেছে। শেষ লেখাটা পড়ে আমি চমকে গেলাম। বিশ্বাস করতে পারছি না। আমি না হয় ভদ্রতার সুরে না বললাম, তাই বলে আদর করলো না। হাদারাম একটা, সারা রাত তোমার জন্য একটু ঘুমায়নি। লেখাটা পড়ে বুকের ভেতর কেঁপে উঠল। আমার মিষ্টি বউটা আমাকে আপন করতে চেয়েছিল, আর আমি বুঝতে পারিনি। যদিও অস্বাভাবিক কিছু না, কারণ মেয়েদের মন বোঝাতে পারা এতটা সহজ নয়। এসব ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেলাম। জান্নাতকে বুঝতে দেওয়া যাবে না আমি ওর ডায়েরি লুকিয়ে পড়ছি। আমি আমার রুমে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি জান্নাত আমার রুমে বসে আছে। এনেছো বইটা? তোমার টেবিলে রেখে এসেছি। উল্লে বাবা, বরটা আমার কথা শুনেছে তাহলে। কোন কথাটা রাখিনি তোমার বলো তো? থাক, এখন চলো খাবো। আজ তুমি আমাকে খাইয়ে দেবে? পাগল নাকি? সবার সামনে এসব ঢং চলবে না। এটা ঢং, তাই না? নয়তো কি? বিয়ের পর এসব ঢং চলবে, এখন না। আচ্ছা, দেখা যাবে তখন। চলো একসাথে খাবো, আমিও খাইনি। কেন? সবার সাথে খেয়ে নিতে পারতে। কেউ একজন বাইরে ছিল, তার জন্য অপেক্ষা করছিলাম। ওরে আমার পাগলিটারে। আচ্ছা চলো। জান্নাত খাবার পেরে দিল, একসাথে বসে খেলাম। বিকেলে আব্বু আম্মু আর জান্নাতের আব্বু আম্মু সবাই মিলে গল্প করছে, আমিও খেলাম। জান্নাতের আব্বু জিজ্ঞেস করলেন, বাবা রাশেদ, চাকরির কোনো সন্ধান পাওয়া গেল? হ্যাঁ, গতকাল একটা অফার দেখলাম, কিন্তু সমস্যা হলো ওখানে রেফারেন্স ছাড়া কিচ্ছু হবে না। কোন কোম্পানি? ঠিকানা বলো তো। আমি নাম বললাম আর অফারটা দেখলাম। এটা তো আমার পরিচিত। এই কোম্পানির এমডি আমার খুব ক্লোজ। আমি আজই ওর সাথে কথা বলবো। তুমি কোনো টেনশন করো না। তুমি সব কাগজপত্র রেডি করে ফেলো, বাকিটা আমি দেখছি। আচ্ছা, তাহলে তো ভালোই হয়। প্রয়োজনে আমি কাল ওখানে যাব, ওর সাথে দেখা করে সবকিছু বলবো। কিছুটা স্বস্তি পেলাম আঙ্কেলের কথা শুনে। ওনার গল্প করছে, আমি জান্নাতের রুমে গিয়ে ওর বিছানায় শুয়ে পড়লাম। জান্নাত এসে বলল, এখনো বিয়ে হয়নি, যখন হবে তখন শোবে, যাও ওঠো। বারে, বইয়ের বিছানায় শোয়া কি অপরাধ নাকি? না উঠলে কিন্তু চিমটি দেব। এই নাও, তোমার চিমটি খেতে খেতে শরীরটা ব্যথা হয়েছে আমার। ভালো করেছি, এখন না উঠলে আরো দিব কিন্তু। তাই না? আচ্ছা যাচ্ছি। বিছানা থেকে উঠে গিয়ে দরজা আটকে দিয়ে জান্নাতের দিকে এগোচ্ছি, আর জান্নাত বলছে, রাশিদ কি করছো? একদম এগোবে না বলছি। কি করবা শুনি? আমি চিল্লাবো। যত খুশি চিল্লাও। না রাশিদ, প্লিজ চলে যাও, দুষ্টুমি করো না। তাই না? আমি এখন চলে যাব, আর তুমি ডায়েরিতে লিখবা আজ হাদারামটা আদর না করে চলে গেল। মানে তুমি কি করে জানলে? বলো, এটাই তো লিখতে। মানে তুমি আমার ডায়েরি পড়েছো? হ্যাঁ। এটা তুমি ঠিক করনি রাশিদ, আমার অনুমতি ছাড়া কেন পড়েছো? এবার যা করব সেটাও ঠিক হবে। জান্নাতকে জড়িয়ে ধরে ওর ঠোঁটগুলো ছুঁতে যাব, ঠিক তখনই আম্মু ডাক এলো। কি হলো তো উচিত বিচার? দেখে নিব পরে। আচ্ছা দেখবেন বরমাসে, আর কখনো আমার ডায়েরি পড়বা না, মনে থাকে যেন। মুখ ভেঙচি দিয়ে চলে এলাম। কবিতা আবৃত্তি বা লেখার চেষ্টা কখনোই করিনি, কিন্তু আজ কেন জানি কবি হবার শখ হয়েছে জান্নাতের জন্য। কাগজ কলম নিয়ে কবিতা লিখতে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা ধরে ভাবতে ভাবতে কবিতাটা লিখে শেষ করলাম। নিজে কবিতা পড়তে পড়তে রোমাঞ্চে ভর মন নিয়ে লাফাতে লাফাতে চলে গেলাম জান্নাতের রুমে। জান্নাত আমাকে দেখে জিজ্ঞেস করলো, কিছু বলবা? হ্যাঁ, আমি একটা কবিতা লিখছি তোমার জন্য। কি কবিতা? তুমি এমন করছো কেন? পড়লে বুঝবা কতটা ভালোবাসি তোমায়। তো কি কবিতা লিখেছি শোনো? আমি তো আবৃত্তি করতে পারি না, তুমিই পড়ো। তুমি লিখেছো তো ইমোশন দিয়ে, তাই যেমনই হোক তুমিই শোনাও আমার মতো করে।
আচ্ছা শোনো তাহলে। জান্নাত আমার দিকে ঘুরে বসলো। আমি কবিতাটা পড়তে শুরু করলাম। কবিতা। জান্নাত ও আমার জান্নাত, তোমার জন্য আমি করেছি কত মানত। ভালো লাগে তোমার হাতের মেহেদি আর নেল পালিশ। বিয়ের পর ব্যথা পেলে করো একটু মালিশ। ফর্সা পায়ে লাগিয়ে দেব নীল পালিশ আর আলতা। বাজার থেকে এনে দিব কামরাঙা আর চালতা। নাস্তা করব একসাথে চানাচুর আর মুড়ি। দুষ্টুমি করব একসাথে, সাথে দিয়ে সুসুরি। এক মনে কবিতাটা পড়ে শেষ করে সামনে তাকে দেখি জান্নাত টেবিলে নেই। আরে মেয়েটা গেল কই? বিছানাতে চোখ যেতেই দেখি জান্নাত হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আজব তো, এটা তো হাসির কবিতা নয়। কত কষ্ট করে লিখলাম আর ও হাসছে। জান্নাতে অষ্ট হাসিতে ভাবি আর আম্মু চলে এলো। কি রে, তুই হাসছিস কেন? কি হয়েছে? তোমার রসিক দেবর আমার জন্য একটা কবিতা লিখেছে, সেটা শুনেই আমার অবস্থা খারাপ। কি? দেখি তো। ভাবি আমার হাত থেকে কবিতাটা নিয়ে জোরে জোরে পড়ছে আর হাসছে। আম্মু আর ভাবি আর জান্নাত একরকম গলা জড়িয়ে ধরে হাসতে শুরু করলো। আমি নির্বাক চলচ্চিত্র হয়ে মাথা এক বোঝা লজ্জা নিয়ে চলে এলাম। মনকে বোঝালাম এই জন্যই দিনে দিনে হারিয়ে যাচ্ছে হাজারো কবি। পরে নিজের ঘরে চলে এলাম। রাত তখন 12টার কাছাকাছি। সবাই ঘুমিয়ে পড়ছে। আমি জান্নাতের রুমের সামনে গিয়ে দেখি ও এখনো পড়ছে। ওকে কল দিয়ে বললাম রুমে আসতে। অপেক্ষা করতে লাগলাম ওর জন্য। প্রতিদিন ওকে কিস না করলে কেন জানি কিছু ভালো লাগে না আমার। অবশেষ জান্নাত নিজেই এলো আমার রুমে। জান্নাত রুমে আসতে ওকে জড়িয়ে ধরলাম। খুব মিস করছিলাম পাগলি তোমাকে। আমিও বরমশাই, আজ কিন্তু কোনো দুষ্টুমি করবা না বলে দিলাম। আচ্ছা তাই নাকি? জান্নাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় কিস করছি। জান্নাতও আমাকে জড়িয়ে ধরে সাড়া দিচ্ছে। জান্নাতকে কোলে করে বিছানায় ফেলে দিলাম। ওর গোলাপি ঠোঁটগুলোতে আমার ঠোঁট চেপে ধরে কিস করছি। ওর বুকের মাঝে কিস করতে জান্নাত আমার পিঠের উপর নখ দিয়ে খামচে ধরলো। মনে হচ্ছে পিঠে দাগ বসে গেছে। রাশিদ প্লিজ ছাড়ো এখন। চুপ, আজ কোনো বাধা দিও না। আমার কেমন জানি লাগছে। আজ আমি তোমার সাথে মিশে যেতে চাই। জান্নাত আমার ঠোঁটে ঠোঁট রেখে অনবরত কিস করছে। জান্নাতের নাভিতে কিস করতে জান্নাত আর নিজেকে আটকাতে পারেনি। তারপর গভীর প্রণয়ে হারিয়ে গেলাম দুজন। রাত তখন 3টার কাছাকাছি হবে। জান্নাত আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। রাশিদ তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাও, আমিও ফ্রেশ হব। আম্মু উঠবে একটু পর। আর একটু থাকো না প্লিজ। আর কত? মন ভরেনি বুঝি? জি না, তোমাকে সারা জীবন আদর করলেও মন ভরবে না। এই দুষ্টু ছেলে, বিয়ের আগে এটা কি ঠিক হলো? তোমার কি মনে হয় কোনো ভুল করলাম আমরা? যেহেতু আমাদের বিয়ে একেবারে নিকটে, তাহলে ভুল হয়নি। জান্নাতের কপালে চুমু দিলাম। তারপর জান্নাত উঠে চলে গেল ওর রুমে। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সকালে জান্নাত আমাকে ডেকে ঘুম ভাঙালো। এই যে বরমশাই, উঠুন, এখন অনেক বেলা হয়ে গেছে। উঠছি। জানো আজ কি স্বপ্ন দেখেছি? কি দেখছো? আমি স্বপ্নে দেখলাম আজ রাতেই তুমি আমাকে অনেক আদর করছো। কি বলে? আমি তো সত্যি তোমাকে আদর করছি। ধুর, তুমিও স্বপ্ন দেখেছো তাহলে? মানে স্বপ্ন হবে কেন? রাতে তো তুমি আমার রুমে এসেছিলে, কত আদর করলাম তোমাকে। না গো পাগল ছেলে, ওসব স্বপ্ন ছিল। আমি কিছুই বুঝতে পারছি না। জান্নাত বলছে স্বপ্ন, আমার মনে হচ্ছে সত্যি। কনফিউশনে পড়ে গেলাম। জানো রাশিদ, আর একটা সুখবর আছে। কি খবর? তোমার চাকরিটা হয়ে গেছে, আব্বু এইমাত্র ফোন করে বলল। সত্যি? হুম। খবরটা পেয়ে অনেক ভালো লাগলো। যাক, এখন টেনশন কমলো অনেকটা। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেছে। আজ অফিসে যাবার কথা। সবকিছু ঠিকঠাক করে রওনা দিলাম। রিসিপশনে গিয়ে পরিচয় দিতেই আমাকে নিয়ে গেল স্যারের কাছে। স্যারের কথা বলছেন, আমি ওয়েট করছি বসে। তারপর স্যার ফ্রি হয়ে আমাকে ডাকলেন। স্যার, আমি রাশেদ। হ্যাঁ, আমি চিনছি তোমাকে। আমার বন্ধুর হবু জামাই তো তুমি? আমি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে আছি। আজ থেকে তোমার নতুন অফিস জীবন শুরু। ম্যানেজারকে বলে তোমার সব কাজ বুঝিয়ে দিতে বলবো। বেতন বোনাস নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। তোমার কাজগুলো দাও আমাকে। আমি কাগজগুলো দিলাম। কাগজগুলো দেখে স্যার খুব খুশি হলেন। তারপর ম্যানেজারকে ডেকে আমার কাজ বুঝিয়ে দিলেন। সম্মানী পদে আমার চাকরি হলো। প্রথম দিনটা বেশ আনন্দে কাটলো। নতুন একটা অভিজ্ঞতা হলো। বাড়িতে ফিরে সবাই মিলে গল্প করতে করতে সব বললাম। সবাই ভীষণ খুশি। এদিকে জান্নাতের পরীক্ষার সময় ঘনিয়ে এলো। 2 দিন পর ওর পরীক্ষা শুরু। তাই আমি সারাদিন অফিসে বিজি থাকি আর জান্নাত পড়াশোনা নিয়ে
রাতে কিছুটা সময় ওর সাথে কথা বলি। এখন আর বেশি দুষ্টুমি করি না, পড়াশোনা যাতে কোনো ক্ষতি না হয়। পরীক্ষার দিয়ে জান্নাতকে আমি নিয়ে গেলাম কলেজে, তারপর অফিসে চলে গেলাম। জান্নাতের পরীক্ষা শেষ করে বাইরে এসে ফোন করে জানালো পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু আমি নিতে চাইনি বলে মনে মনে রেগে আগুন হয়ে গেছে। কি করব আমি? অফিসও তো সামলাতে হবে। ওই দিন আবার অফিসের স্যারের একমাত্র মেয়ে ফারিয়া এসেছে, বড়লোক বাবার আদরের মেয়ে, খুব সুন্দরী আর স্মার্ট। শুনলাম কিছুদিন পর অফিস জয়েন করবে। স্যার এসে সবার সাথে পরিচয় করালেন, তার সাথে আমাকেও ওনার রুমে ডাকলেন। স্যার আমাকে ডেকেছেন। ও হ্যাঁ রাসেল, আমার মেয়ের সাথে পরিচয় হয়ে নাও। আগামী সপ্তাহে ও জয়েন করবে অফিসে। আমি কয়েক মাসের জন্য বাইরে যাব, ততদিন ও হবে তুমি আর ম্যানেজার ওকে সব কিছু বুঝিয়ে দেবে, পারবে না? হ্যাঁ স্যার পারবো, কোনো সমস্যা হবে না। ফারিয়ার সাথে পরিচয় হয়ে নিলাম, ওর কথা ভালোই লাগলো। সেদিন ফিরতে একটু দেরি হয়ে গেছে। বাসায় এসে রুমে দেখি জান্নাত আমার বিছানায় ঘুমাচ্ছে। আমি জান্নাতের কপালে চুমু দিয়ে ওর ঘুম ভাঙালাম। জান্নাত আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল। এই পাগলি, এত অভিমান করে আছো? সরি সোনা পাখি, আমার অফিসে জরুরি কাজ ছিল, তাই নিতে আসতে পারিনি। এই দেখো কান ধরছি, সরি সরি। চুপ করে আছো? বুঝলাম আমার হবু বউয়ের আদর না পেলে রাগ কমবে না। উঠে গিয়ে দরজা আটকে দিয়ে জানাতে চুলের ভেতর হাত ঢুকে আমার কাছে টেনে ওর ঠোঁটগুলোতে আলতো করে ছুঁয়ে দিলাম। ওকে কিস করতে করতে যখন দেখলাম জান্নাত আমাকে জড়িয়ে ধরছে, তখন বুঝলাম বউটার রাগ কমছে। জান্নাত সরি সুইটহার্ট। জানো তোমাকে না দেখে কতটা কষ্ট পেয়েছি। পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে। জানো আজকে স্যারের মেয়ে এসেছিল, সামনের সপ্তাহে জয়েন করবে। সব তার আন্ডারে, আমাকে ওনার সাথে থাকতে হবে সব সময়। কি বললে তুমি রাশেদ? জান্নাত আমার কথা শুনে রেগে গেল। এতে রাগার কি আছে? স্যারের মেয়ে কি আমাকে তুলে নিয়ে যাচ্ছে নাকি? ও তাই না, আচ্ছা বেশ থাকো, সারাদিন স্যারের মেয়ের সাথে যা মন চাই করো, আমার কি। জান্নাত রেগে উঠে গেল। আমি বসে রইলাম। বুঝলাম ওর হিংসে হচ্ছে, সাথে হারানোর ভয়। এইগুলোই প্রকৃত ভালোবাসা। তারপর খাবার টেবিলে গিয়ে কোনো রকম খেয়ে উঠে পড়লাম। জান্নাতের রুমে গিয়ে দেখি বালিশ মুখে গুজে ফুপাচ্ছে মেয়েটা। ওর পাশে বসে ওর কাঁধে হাত রেখে ডাকছি, জান্নাত জান্নাত প্লিজ রাগ করো না, ভুল বুঝো না আমাকে। চলে যাও এখান থেকে। আমি তো ইচ্ছে করে যাচ্ছি না, স্যারের আদেশে যাচ্ছি। কি করব বলো? স্যার তো জানে তুমি আমার হবু বউ, তাহলে এমন করছো কেন সোনা পাখি? ওই মেয়ের সাথে সারাদিন থাকবা, আমার কি মন খারাপ লাগে না? বুঝি তো। আচ্ছা আমি প্রমিস করছি এমন কিছু করব না যার জন্য আমার মিষ্টি বউটার মন খারাপ হয়। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। আমি তোমাকে হারাতে পারবো না রাশিদ। একটুকু মন খারাপ করবে না, আমি তোমার আছি, তোমারই থাকবো। আর শক্ত করে জড়িয়ে ধরলো জান্নাত আমাকে। আমি পাগলিটাকে মতো করে ওর গালে কিস করলাম। রাশিদ বলো। এই রাশিদ। আচ্ছা বুঝি আরো আদর লাগবে। যাও দুষ্টু, আমার বুঝি লজ্জা লাগে না? ইস, বরের কাছে কিসের লজ্জা? জানি না আমি। আচ্ছা আমি এখন রুমে যাই, তুমি পড়তে বসো, পরে আসবো কেমন? আমি কল দিব। 3 দিন পর স্যার দেশের বাইরে চলে গেলেন। এখন অফিসের দায়িত্ব নিলেন ফারিয়া ম্যাডাম। সকালে অফিসে যেতেই ম্যাডাম আমাকে ডেকে পাঠালো। আসতে পারি ম্যাডাম? আসো। থ্যাঙ্কস ম্যাডাম। উফ, এতবার ম্যাডাম ম্যাডাম করবে না তো। আমি তোমাকে তুমি করে বলবো, আর তুমিও তাই বলবে। কি বলছেন? আপনি আমার বস, আপনাকে তুমি করে বলাটা ঠিক হবে না। সবার সামনে ম্যাডাম দেখো, বাকি সময় তুমি। আর শোনো, আমরা বন্ধু হতে পারি? কিন্তু কোনো কিন্তু নয়। এখন শোনো, আমাদের উত্তরাতে যে সাইটটা কেনা হলো ওটা ভিজিটে যেতে হবে। ভাবছি তুমি আর আমি যাব। ভিজিট শেষ করে লাঞ্চ করে একসাথে ফিরবো, কেমন? আচ্ছা ম্যাডাম। ও সরি ফারিয়া। ওকে ওকে, আমরা এখনই বের হব। অফিসের গাড়ি নিয়ে ফারিয়া ম্যাডাম ওনার পার্সোনাল গাড়ি নিয়ে বের হলো। স্যারকে ফোন করে জানালো সাইট দেখতে বের হচ্ছে, আর ম্যানেজারকে জানালো আমরা আসছি। একটু পর আমার ফোন এলো, ফোন হাতে নিয়ে দেখি জান্নাত। হ্যালো জান্নাত। কি ব্যাপার, তুমি না অফিসে গেলে, এখন গাড়ির শব্দ কেন? তুমি এখন কোথায়? এই তো ম্যাডামের সাথে বের হলাম। মানে? উত্তরে আমাদের একটা সাইট দেখতে যাচ্ছি। বাহ রাশেদ সাহেব, চমৎকার। অফিস রেখে এখন ঘুরতেও যাচ্ছেন? আচ্ছা সাবধানে যাবেন। অল দ্য বেস্ট, বাই। আমার কথাটা তো শোনো। হ্যালো হ্যালো।
জান্নাত ভুল বুঝে ফোনটা রেখে দিল। কল ব্যাক করলাম কিন্তু ফোনটা বন্ধ করে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার। বাসায় গেলে আজ শিওর আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে। ভাবিকে ফোন করে সবকিছু খুলে বললাম। ভাবি বলল উনি জান্নাতকে বুঝিয়ে বলবে। একটু আশা পেলাম। হঠাৎ ফারিয়া জিজ্ঞেস করলো, কে ফোন করেছিল? আমার হবু বউ। কি হবু বউ মানে? মানে আবার কি? যার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে সে, ওর নাম জান্নাত। ও আচ্ছা, তো কেমন দেখতে মেয়েটা? ছবি দেখাবে আমাকে? জান্নাতের সাথে তোলা কিছু ছবি ফারিয়াকে দেখালাম। চয়েসটা সুন্দর তোমার, কিউট আছে মেয়েটা। ও কি রাগ করলো নাকি? তোমার সাথে বের হয়েছে শুনে রেগে গেছে, ফোন বন্ধ করে রেখেছে। ভালো হয়েছে, এবার বুঝবা মজা। হাসছো কেন? আমি বুঝতে পারছি বাসায় গেলে আজ আমার কপালে শনি আছে। টেনশন করো না, বাসায় গিয়ে আমাকে কল দিও, আমি ওর সাথে কথা বলবো, কেমন? ওহ বাঁচালে। আমরা কাজ শেষ করে তারপর বিকেলে ফিরে এলাম। মাঝে খেয়েও নিলাম। অফিস থেকে আসার সময় অনেকগুলো চকলেট আর কিছু ফুল কিনলাম। বাসায় ঢুকেই গেলাম জান্নাতের রুমে। জান্নাত টেবিলে বসে পড়ছে। আমি পেছন থেকে ওর চোখের সামনে চকলেটের বক্সটা ধরলাম। চকলেট দেখে জান্নাত খুশি হলো, কিন্তু আমার হাতটা দেখে পরক্ষণে মুখটা কালো করে চকলেটগুলো সরিয়ে নিল। তারপর ফুলগুলো ধরলাম আর কানে কাছে ফিস ফিস করে বললাম, আই লাভ ইউ জান্নাত। এসব আমার জন্য কেন এনেছো? যাও ওই ম্যাডামকে দাও কি। উলে বাবালে, বউটা আমার উপর রেগে আছে। শোনো, ম্যাডামের আদেশ কি নিষেধ করে বলো? চাকরি থাকবে না তো। লক্ষ্মীটি বিশ্বাস করো, তোমার রাশি তোমাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকায় না, কথাও বলে না। ম্যাডামকে তোমার কথা বলছি, উনি কথা বলবে তোমার সাথে। ফোনটা বের করে কল দিলাম ম্যাডামকে। তারপর জান্নাতকে ধরে দিলাম। প্রায় 20 মিনিট ধরে ওরা কথা বললো। অবশেষে আমার মিষ্টি বউটার রাগ কমলো। তারপরও জান্নাত আমার উপর মিথ্যে অভিমান করে আছে, মানে বেশি ভালোবাসা নেওয়ার ফোন দিই। জান্নাতকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিলাম, কিন্তু সে যেন এত খুশি নয়, আদরটা আরো বেশি চাচ্ছে। এইভাবে চলছে আমাদের অভিমান আর খুনসুটি নিয়ে। দেখতে দেখতে পরীক্ষাও শেষের দিকে। ওদিকে অফিস কাজগুলো বেশ নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে, তাতে স্যারও খুশি। শেষ পরীক্ষা দিয়ে জান্নাতকে নিয়ে বাসায় ফিরছি। হঠাৎ জান্নাত বলল, রাশিদ, কি হলো? তোমাকে কিছু কথা বলবো। বলো। রাগ করবে না তো? রাগ করবো কেন? গাড়ি থামো। কি? অবাক হচ্ছে কেন? হঠাৎ গাড়ি থামাতে বললে তো, তাই একটু অবাক হলাম। হয় মানে বলছিলাম যে। বলেছিলে কি? না থাক, পরে বলবো। জান্নাত বলো প্লিজ, টেনশন হচ্ছে কিন্তু আমার। না তেমন কিছু না, ওই যে। উফ জান্নাত বলো না। রাশিদ, আমার একটা বেবি চাই। কথাটা বলে জান্নাত দুহাত ওর মুখ ঢেকে নিল লজ্জায়। কি বললে শুনি? না না, কিছু বলিনি আমি। জান্নাত তাকাও আমার দিকে। না পারবো না, লজ্জা করছি খুব। ওরে আমার লাজুক বউরে। শোনো, আমি আজকে আম্মুকে বলবো 3 দিনের মধ্যে আমাদের বিয়ের ব্যবস্থা করতে। তারপর দেখবো কয়টা বেবি নিতে পারো। যা দুষ্টু একটা। এভাবে চলছে আমাদের সংসার। সবাই দোয়া করবেন যেন আমাদের ভালোবাসার সারা জীবন এরকম অটুট থাকে।